হয়েছে দেখো তো। দেখে দেখে তো অল্প সাউন্ড দিয়ে। শুভ সকাল, সবাইকে ওয়েলকাম করছি আজকের অনলাইন ক্লাস। আমরা সবাই জানি যে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে যাচ্ছি। আমাদের সিচুয়েশন বাধ্য করছে এভাবে অনলাইন ক্লাস নেওয়ার জন্য। দিস ইজ এ পার্ট অফ দ্য ব্লগ পোস্টিং। আমরা যখন ব্লগ পোস্টিং পড়াই তখন আসলে নিয়ম হচ্ছে স্মল ব্যাচ অ্যান্ড ইন স্মল গ্রুপ ইন ওয়ার্ড, সো দ্যাট দ্য প্র্যাকটিক্যাল থিংস দ্যাট ক্যান বি শোন ভেরি ইজিলি। বাট এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এভাবে নিতে পারছি না, এবং সব ব্যাচকে একসাথে করে আমরা ব্লগ পোস্টিং একটু কভার করে দেওয়ার চেষ্টা করছি। আসলে ব্লগ পোস্টিং মানে হচ্ছে এক্সাম প্রিপারেশন। এক্সাম প্রিপারেশন মানে হচ্ছে যে তোমাকে পরীক্ষার সময় কি কি জিনিস জিজ্ঞেস করা হবে আর কি কি জিনিস কিভাবে বলতে হবে, হোয়াট আর দ্য মিস্টেক্স কমনলি ডান বাই দ্য স্টুডেন্ট এক্সামিনিং, কি কারণে পরীক্ষায় ফেল করে, কি কি ভুল করে স্টুডেন্টরা, সেই জিনিসগুলো একটু ডিসকাস করে দিই আমরা ব্লগ পোস্টিং। ব্লগ পোস্টিং এ পরীক্ষার যে ফরম্যাট সেই ফরম্যাট অনুসারে পড়ানো হয়। শর্ট কেস, লং কেস, অপারেটিভ সার্জারি, তারপরে তোমার স্পেসিমেন, এক্স-রে ইনস্ট্রুমেন্টস, হ্যাঁ, আহ, এই জিনিস বা মাইনর প্রসিডিউরস এগুলো থাকে তোমার ইয়েতে, এই অস্পিতে, হ্যাঁ, এগুলো থাকে তোমার অস্পিতে। তো পুরো জিনিসটাই আমরা আসলে এখানে ব্লগ পোস্টিং এ কভার করার চেষ্টা করি। আহ, তোমরা জানো যে শত প্রতিকূলতার মধ্যেও রাগিবুল্লাহ মেডিকেল কলেজ অথরিটি আমরা চেষ্টা করছি রেগুলার তোমাদের এই ক্লাসগুলো নিয়ে যাওয়ার জন্য। এবং আমি মনে করি এবং রিয়েলি ফ্যাক্ট হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল ফর অল আদার মেডিকেল ইনস্টিটিউশন অফ দ্য বাংলাদেশ। আমরা যে স্ট্রাকচার রয়েছে যেভাবে মানে ক্লাস নিচ্ছি, ঠিক কতজনের পক্ষে এভাবে পসিবল হচ্ছে ঠিক আমি এখনো নট শিওর। আমরা এই অথরিটিকে ধন্যবাদ জানাই। আমাদের আইটি পার্সোনাল যারা আছে, আমাদের একটা কমিটি এবং সাব কমিটি আছে, সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে আমরা এই ক্লাসগুলোকে নিতে পারছি। সার্জারিতে পরীক্ষার ফরম্যাট তোমরা সবাই জানো যে এক্সাম স্টার্ট উইথ শর্ট কেস। দুটো শর্ট কেস থাকে, ভেরি কমন, একদম এমন শর্ট কেস যেগুলা ডায়াগনোসিস মিস করার কোনো সুযোগ নাই ইন আন্ডার গ্রাজুয়েট লেভেল। অ্যাজ ফর এক্সাম্পল একটা সেবাসিস সিস্ট, বা ধরো একটা একটা ডার্মার সিস্ট, অথবা একটা লাইপোমা, একটা আলসার। বেসিক জিনিস যে বিং এ গ্রাজুয়েট ডক্টর আর বিবিএস ডক্টর, তোমাকে এই জিনিসগুলো জানতে হবে যে তুমি যেন দেখা মাত্রই বুঝতে পারো যে এটা একটা আলসার এবং কি ধরনের আলসার এটা, আলসারটা কিভাবে পরীক্ষা করা লাগে। তুমি যেন দেখা মাত্রই বুঝতে পারো যে লাইপোমা, হ্যাঁ, এটা কিভাবে ডায়াগনোস করে, এটার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গুলো কি কি, কিভাবে আমি ইয়ে করতে পারবো, এবং এটার আলটিমেট লাইন অফ ম্যানেজমেন্ট, দ্যাট ইজ হাউ উইল কনফার্ম ইউর ডায়াগনোসিস এন্ড হোয়াট ইজ দ্য আলটিমেট ট্রিটমেন্ট অফ দ্যাট পেশেন্ট। দেন তোমাদেরকে একটা লং কেস দেওয়া হয়। লং কেস আমরা দিই লটারি করে। ইম্পর্টেন্ট লং কেস যেগুলো আছে সেগুলো কমন, তোমরা সবাই জানো, নাথিং নিউ। আমাদের গলব্লাডার ডিজিজ থাকে, কিডনি ডিজিজ থাকে, ইউরেট্রিক স্টোন, ভেসিক্যাল ক্যালকুলাস, ব্রেস্ট লাম্প, পাইলোরিক স্টেনোসিস, কার্সিনোমা অফ দ্য স্টমাক, এই বিভিন্ন স্পেশালিটি কভার করে আমরা সাধারণত লং কেস দিই। লং কেসের সিস্টেম হচ্ছে ইউ হ্যাভ টু রাইট দ্য হিস্ট্রি। একটা শিট দেওয়া হবে, সেই শিটের মধ্যে হিস্ট্রি লিখতে হবে, এবং তুমি মোটামুটি ভাবে একটা ডায়াগনোসিসের কাছাকাছি পৌঁছাতে হবে। একদম কনফার্ম অনেক ক্ষেত্রে হয়তো করা যায় না, বিশেষ করে আমরা পোস্ট গ্রাজুয়েশন কেসগুলোতে দেখি ভেরি কমপ্লিকেটেড এন্ড ডিফিকাল্ট কেস থাকে, বাট কোরিলেট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, যে হাউ উইল কোরিলেট দ্য সিমটম, সাইন, পেশেন্টের ফাইন্ডিংস, এগুলোকে আমরা কিভাবে কোরিলেট করবো, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আর তোমাদের এখানে যে কেসগুলো থাকবে, এটা এটা আমরা আশা করি যে তোমার ফাইনাল ডায়াগনোসিস পর্যন্ত পৌঁছতে পারবে। এবং এটা যখন তোমার লেখা হয়ে যাবে তখন দুজন এক্সামিনার আসবেন তোমাকে। একজন সাধারণত আমরা খাতাটা দেখি তুমি কি লিখেছো, আর আরেকজন হচ্ছে তোমাকে
ক্রস এক্সামিনেশন করে যে তুমি হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, কি দেখলা, কি কি ফাইন্ডিংস আছে, এই ফাইন্ডিংসটা কিভাবে দেখায়, এই সাইনটা কিভাবে দেখায়। সো তোমাকে নিজেকে এভাবে প্রিপেয়ার ইয়োরসেলফ বাই দিস ওয়ে। দেন তোমার থাকে দুইটা টেবিল ফাইবার, বোর্ড ওয়ান অ্যান্ড বোর্ড টু। তো সেখানে একটা লিমিটেড টাইম আছে। টেবিল ওয়ান টেবিল টুর মধ্যে তোমার ভাগ করা আছে কোনটাতে কোন সিস্টেম থাকবে। তো সেখানে ওই যে কোশ্চেনগুলো সেট করা আছে, এগুলো নাথিং কনফিডেন্সিয়াল। হ্যাঁ, যে একেবারেই নতুন একটা প্রশ্ন তোমাকে দিয়ে দিব ওরকম না। কমন কোশ্চেন থাকে, কমন কোশ্চেনের মধ্যে তোমার কতগুলো ইয়ে থাকে। একটা হচ্ছে যে মাস্ট নো, তোমাকে জানতেই হবে। তারপরে ডেফিনেশন হবে শখ, এটা তোমাকে জানতেই হবে, মাস্ট নো। তাহলে বেটার টু নো, যে কিছু জিনিস আছে যেগুলো তোমার বেটার টু নো, জানাটা ভালো, বা এটা এক ধরনের পারসেপশন তোমার থাকতেই হবে। আর আরেকটা থাকে একটু হাই লেভেলে, যে বেস্ট টু নো। ইফ ইউ আর ভেরি গুড স্টুডেন্ট, আমরা যাদের খুব ভালো মার্কস দিই, তাদের ওই কোম্পানিটা আমরা আমরা ডিসকাশন করি যে তুমি আহ, কোনো একটা টপিকের ভিতরে চলে যেতে পারছো কিনা, বা ভিতরে কোর নলেজ যেটা আছে এবং এটার সাথে অন্য কিছু কোরিলেট করে তুমি সেটাকে ডিসকাস করতে পারছো কিনা। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ভাইভা সার্জারি। সার্জারি ভাইভা বলতে আমরা সেটাই সেটাই বুঝি। এখন থিঙ্ক ইজ দ্যাট, যে টপিক যাই হোক না কেন, তোমার ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তুমি সেখান থেকে আনসার করতে পারবা যখন তুমি আহ, সেটার ভিতরে ঢুকতে পারবা, ডিপে ঢুকতে পারবা। এখন ডিপে ঢুকতে পারলে এক্সামিনার তোমাকে যেখান থেকে কোশ্চেন করুক, either from history or from examination or for investigation or treatment options, তো তুমি সেগুলো আনসার করতে পারবে ভেরি ইজিলি। সে ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল দিই, যে অ্যাপেন্ডিসাইটিস। এখন ইফ ইউ নো এভরিথিং অ্যাবাউট অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, তো আমরা যেই লেভেল থেকে তোমাকে কোশ্চেন করি, যেখান থেকে কোশ্চেন করা হোক, যেভাবে তোমাকে জাজ করা হোক, তুমি যদি ভিতরে ইফ ইউ গো ইন টু দ্য ম্যাটার, হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিস এর ব্যাপারটা তুমি যদি ঠিক বুঝতে পারো যে জিনিসটা কি, তাহলে তুমি ইউ ক্যান আনসার ইজিলি, কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। আর তুমি যদি ইফ ইউ ডোন্ট নো দ্য থিং, যে তুমি জিনিসটা জানো না, তো সেখানে তোমার এই ফিজিক্যাল এক্সামিনেশন হোক, ইনভেস্টিগেশন থেকে হোক, বা ট্রিটমেন্ট অপশন থেকে হোক, ইউ ক্যানট আনসার, তখন তুমি সেগুলোকে আনসার করতে পারবে না। তো আমার সাজেশন হচ্ছে, যেহেতু তোমার পরীক্ষার প্রিপারেশন, এখন তোমার জিনিসগুলোকে সামারাইজ করে নিয়ে আসতে হবে। এতদিন যা পড়েছো ফ্রম ফার্স্ট ইয়ার ফিফথ ইয়ার, ইউ হ্যাভ টু সামারাইজ দ্য থিং। সব জিনিসটাকে তোমাকে সামারাইজ করে নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল, তুমি যে কোনো একটা টপিক ধরে নিজেকে জিজ্ঞেস করবা যে আমি এটা সম্পর্কে কি জানি। সে ফর এক্সাম্পল ক্রনিক কোলেসিস্টাইটিস, আস্ক ইউরসেলফ, তুমি নিজেকে জিজ্ঞেস করো যে এটা সম্পর্কে আমি কি কি জানি। তাহলে তুমি দেখবা যে তোমার ল্যাকিং যেগুলো আছে সেগুলো তুমি বুঝতে পারবা যে আমাকে এই জিনিসটাকে কভার কভার করতে হবে। ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়াল আমাদের তো কেস খুব লিমিটেড, হ্যাঁ, এমন কোনো বেশি না, টপিকস এত বেশি ভাস্ট না, তাহলে একটা রিভাইজ টপিক আমাদের আছে। তো যেই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য সার্জারি, ডে টু ডে সার্জারি, সেইগুলোই আমরা পরীক্ষার সময় আসলে জিজ্ঞেস করি, বা আমরা জাজ করার তোমাদেরকে চেষ্টা করি। তো আমরা আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে, তো সবই জানো তোমরা, এভরিথিং হ্যাজ বিন টট থার্ড ইয়ার থেকে, ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়েছে। সো উইল ডিসকাস অ্যাবাউট ইঙ্গুইনাল হার্নিয়া, ইঙ্গুইনাল স্কোটাল সোয়েলিং, আর এই এই রিজিয়নে যে ধরনের প্যাথোলজি আছে সেগুলো নিয়ে আমরা একটু ব্রিফলি ডিসকাস। সবাই জানি আমরা হোয়াট ইজ হার্নিয়া। হার্নিয়া ডেফিনেশন তো ওই যে বললাম, দ্যাট ইজ এ মাস্ট নো। হ্যাঁ, তাহলে কাউকে যদি পরীক্ষা জিজ্ঞেস করে যে হোয়াট ইজ অ্যান হার্নিয়া, এখন তুমি যদি এটা বলতে না পারো এমবিবিএস পরীক্ষা, তাহলে তো ইটস অফ নো ইউজ। তাহলে তোমাকে প্রিপেয়ার করতে হবে যে আমি বইতে কি লেখা আছে, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেফিনেশন অফ এন হার্নিয়া। তাহলে তাহলে এটা তোমাকে জানতে হবে। তাহলে আমরা সবাই জানি যে এটা হার্নিয়া হচ্ছে এমন একটা ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে ভিসারা ক্যাভিটি থেকে এটা টোটালি অথবা পার্টলি চলে আসে অ্যালং উইথ কাভারিংস। সো এ অ্যাবনর্মাল উইক পয়েন্টস অথবা অ্যাবনর্মাল পয়েন্টস। কমন যে যদি জিজ্ঞেস করা হয় পরীক্ষার সময়, ইম্পর্টেন্ট হচ্ছে যে কমন থিং গুলো বের করা। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করতে পারে এক্সামিনার যে হাউ ক্যান ইউ ক্লাসিফাই হার্নিয়া, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সাম। জিজ্ঞেস করবো আমরা, হাউ ক্যান ইউ ক্লাসিফাই হার্নিয়া। এখন কেউ যদি বলে স্যার ইঙ্গুইনাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া, প্রোটাল হার্নিয়া, দিস ওকে, বাট জিনিসটা হচ্ছে বলতে হবে কিভাবে, সবসময় তোমাকে ভাগ করে বলতে হবে, ক্যাটাগরিজ করে বলতে হবে। তাহলে আমরা যদি সুন্দর করে বলি যে দেয়ার আর টু টাইপস অফ হার্নিয়া, ওয়ান ইজ ইন্টারনাল হার্নিয়া এন্ড অ্যানাদার এক্সটার্নাল হার্নিয়া, তাহলে দেখো ইট সাউন্ডস ভেরি নাইস। তাহলে বোঝা গেল যে তুমি জিনিস সম্পর্কে, মানে এটা সম্পর্কে জানো। রিয়েলি রিয়েলি ফ্যাক্ট হচ্ছে আমাদের দুই ধরনের হার্নিয়া আছে, একটা ইন্টারনাল হার্নিয়া যেটা বাইরে থেকে দেখা যায় না, আর একটা এক্সটার্নাল হার্নিয়া যেগুলো আমরা বাইরে থেকে দেখি। ভেরি কমন, ভেরি কমন। তাহলে তারপরে তোমাকে আমি জিজ্ঞেস করবো যে গিভ মি ওয়ান অর টু এক্সাম্পল অফ দ্য ইন্টারনাল হার্নিয়া। তাহলে তখন তুমি বলবা যে স্যার দেয়ার আর প্যারাইসোফিজিয়াল হার্নিয়া, দেয়ার আর ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, হ্যাঁ, সো এন্ড সো, আরো অনেক ডিফিকাল্ট হার্নিয়া আছে। সো এগুলো দিস আর দ্য এক্সাম্পল অফ দ্য ইন্টারনাল হার্নিয়া। আর এক্সাম্পল অফ দ্য এক্সটার্নাল হার্নিয়া যদি বলি আমরা যে গিভ সাম এক্সাম্পল অফ দ্য এক্সটার্নাল হার্নিয়া, তখন তোমাকে আবার অ্যাকর্ডিং টু প্রায়োরিটি বলতে হবে। তাহলে এখন তুমি প্রথমে
আমাদের দেশের জন্য কমন যেটা একদম সবসময় যেটা আমরা পাই, দ্যাট ইজ দ্য ইঙ্গুইনাল হার্নিয়া। তো ইউ হ্যাভ টু টেল দ্য নেম অফ দ্য ইঙ্গুইনাল হার্নিয়া ফার্স্ট। তুমি বললা স্যার দেয়ার আর ইঙ্গুইনাল হার্নিয়া, দেন দেয়ার আর ফিমোরাল হার্নিয়া, দেয়ার আর obturator hernia, there are lumbar hernia, there are incisional hernia, there are umbilical and para-umbilical hernia. So many examples of the hernias. বেসিক থিং হলো হার্নিয়াতে যেটা তোমরা জানো যে একটা ডিফেক্ট থাকে, এটা ন্যাচারাল হোক বা যেমন ইনসিশন হার্নিয়ার ক্ষেত্রে এটা ক্রিয়েটেড, আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড। ওই ওপেনিং এর মধ্য দিয়ে ডিউ টু সাম উইকনেস অফ দ্য মাসকুলেচার ভিতরে যে অর্গান যেগুলো আছে সেগুলো বাল্স করার চেষ্টা করে। সো that is the definition of hernia and really hernia. তারপর হচ্ছে জিজ্ঞেস করি হোয়াট আর দ্য পার্টস অফ দ্য হার্নিয়া। তাহলে পরীক্ষার সময় প্রায় আমরা জিজ্ঞেস করি যে টেল মি দ্য পার্টস অফ দ্য হার্নিয়া, মানে একটা হার্নিয়ার কি কি পার্ট থাকে। তাহলে তোমরা সবাই জানি আমরা হার্নিয়ার একটা স্যাক থাকে, একটা কাভারিংস থাকে, একটা কন্টেন্ট থাকে। তাহলে তোমাকে আবার যদি জিজ্ঞেস করি তাহলে বলতে হবে হোয়াট আর দ্য পার্টস অফ দ্য হার্নিয়া, তখন বলতে হবে যে ইয়েস স্যার, দেয়ার ইজ এ স্যাক অ্যান্ড মোস্ট অফ দ্য স্যাক ইজ ফর্ম বাই দ্য প্যারেটাল পেরিটোনিয়াম। তাহলে হার্নিয়া আমরা এই যে এক্সাম্পলগুলো দিলাম, ইঙ্গুইনাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া, তারপরে তোমার obturator হার্নিয়া, সেইগুলো অল হার্নিয়া, দ্য স্যাক ইজ মেইনলি ফর্ম বাই দ্য প্যারেটাল পেরিটোনিয়াম। পেরিটোনিয়ামের দুইটা কাভারিং আছে, একটা হলো দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে ভিসারাল পেরিটোনিয়াম, একটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। সো স্যাক ইজ ফর্ম বাই প্যারাইটাল পেরিটোনিয়াম। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এবং এটা পরীক্ষার সময় প্রায় জিজ্ঞেস করা হয় যে হাউ দ্য স্যাক অফ দ্য হার্নিয়া ইজ ফর্ম বাই। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং যেখানে তোমাদের হার্নিয়া বুঝতে গেলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিক্যাপিচুলেশন অফ দ্য অ্যানাটমি অফ দ্য ইঙ্গুইনাল ক্যানেল। ভেরি কমন থিং ইউজুয়ালি আস্কড ইন দ্য এক্সামিনেশন, যে ইম্পর্টেন্ট ভাইটাল পয়েন্ট যেগুলো আছে সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এর মধ্যে একটা হচ্ছে এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। সো ওয়ান ইজ অ্যান্টেরিয়র বনি ল্যান্ডমার্ক যদি আমরা বলি তাহলে ওয়ান ইজ অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন অ্যান্ড ল্যাটারালি অ্যান্ড মিডিয়ালি ইজ দ্য পিউবিক টিউবারকুল। দ্যার ইজ টু টার্ম, এটা কনফিউশন হওয়ার কোনো সুযোগ নেই। একটা হচ্ছে সিম্পাইসিস পিউবিস, একটা হচ্ছে পিউবিক টিউবারকুল। মিড লাইনে যেটা থাকে দ্যাট ইজ দ্য সিম্পাইসিস পিউবিস, অ্যান্ড ল্যাটারালি অন ইচ সাইড যেটা প্রমিনেন্ট পোর্শন দ্যাট ইজ দ্য পিউবিক টিউবারকুল। তাহলে তোমাকে এই দুইটা বোন জানতে হবে যে হাউ টু ফাইন্ড আউট দ্য পিউবিক টিউবারকুল অ্যান্ড হাউ টু ফাইন্ড আউট দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। মাঝে মাঝে আমরা জিজ্ঞেস করি যে অ্যান্টেরিয়র সুপিরিয়র স্পাইনটা কোন বোনের পার্ট। সবাই জানি তোমরা যে এটা পার্ট অফ দ্য হিপ বোন, তাই না, ইলিয়াক ক্রেস্টের একটা পার্ট। অ্যান্ড পিউবিক টিউবারকুল এগেইন কার পার্ট, হিপ বোন। হ্যাঁ, দ্যাট ইজ সিম্পাইসিস যে অংশটা আছে সেটার একটা ল্যাটারাল, জাস্ট ল্যাটারাল টু দ্য সিম্পাইসিস পিউবিস। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স, এই দুইটার ইম্পর্টেন্স কি, যে হেয়ার ইজ দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। তো আমরা সবাই জানি যে দিস ইজ দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। এখানে দুটো জিনিস আছে, অনেক সময় কনফিউশন হয়, মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট অ্যান্ড মিড ইঙ্গুইনাল পাঞ্চ। সো এটা একদম ভেরি ক্লিয়ার থাকতে হবে, মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট দ্যাট ইজ ফ্রম ইন্টারসুবিলিক স্পাইন টু পিউবিক টিউবারকুল। এই দুইটার মাঝখানে যে পোর্শনটা সেটা হলো মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। অ্যান্ড অ্যান্টেরোসুবিলিক স্পাইন অ্যান্ড সিম্পাইসিস পিউবিস, এই দুইটার মাঝখানে যে পোর্শনটা দ্যাট ইজ মিড ইঙ্গুইনাল পয়েন্ট। দুইটার দুই রকম সার্জিক্যাল ইম্পর্টেন্স আছে। সো মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট অ্যান্ড মিড ইঙ্গুইনাল পয়েন্ট। তাহলে মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট ইজ দ্য লোকেশন অফ দ্য ডিপ রিং। যে ডিপ রিং আছে সেই ডিপ রিং এর লোকেশন হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে তোমাকে ফাইন্ড আউট করতে হবে অ্যান্টেরোসুবিলিয়ার স্পাইন অ্যান্ড পিউবিক টিউবারকুল, দুইটার ঠিক মাঝখানে 2.5 সেন্টিমিটার উপরে হচ্ছে ডিপ। ডিপ রিংটা কোন লেভেলে থাকে, এটা ওপেনিং এ দ্য ফাসা ট্রান্সভার্সালিস। সো ইট ইজ অ্যান ওপেনিং ইন দ্য ইউ শেপ, একটা ওপেনিং ইন দ্য ফাসা ট্রান্সভার্সালিস। এগুলো এই অল দিস থিংস আর আস্কড ইন দ্য এক্সাম। সিম্পাথিস পিউবিস হচ্ছে মিড লাইন, বডির মিড লাইনে যেখানে আছে সেটা হলো সিম্পাথিস পিউবিস। সিম্পাথিস পিউবিস এন্ড অ্যান্টেরোসুবিলিয়ার স্পাইনের মাঝখানে যেটা, সেটা হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুইনাল, মিড ইঙ্গুইনাল পয়েন্ট, এন্ড দ্যাট ইজ দ্য অ্যানাটমি অফ দ্য লোকেশন অফ দ্য ফিমোরাল আর্টারি। তোমাকে যদি ফিমোরাল আর্টারি ট্রেস করতে দেয় তাহলে তোমাকে মিড ইঙ্গুইনাল পয়েন্ট বের করতে হবে, এবং ওইখানে হাত রাখলে ইউ ফাইন্ড দ্য পালসেশন অফ দ্য ফিমোরাল আর্টারি। ডিপ রিং যদি বের করতে বলে তাহলে তোমার অ্যান্টেরোসুবিলিয়ার স্পাইন এন্ড পিউবিক টিউবারকুল এই দুইটার মাঝখানে 1.5 সেন্টিমিটার উপরে যদি হাত রাখো তাহলে ইউ গেট দ্য অ্যানাটমি অফ ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একদম পুরো বেসিক জিনিস যেগুলো সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি, এবং ইফ ইউ বেসিকটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি প্যাথোলজি বলো, ক্লিনিক্যাল ফিচার বলো, কমপ্লিকেশন বলো, সবকিছু তুমি বের করতে পারবে। So another important question in the examinations, what are the normal anatomical content of the inguinal canal? তাহলে from deep ring to superficial ring এই পোর্শনটাকে আমরা বলি inguinal canal, and roughly it is 4 centimeter in length.
পরীক্ষার সময় আমরা জিজ্ঞেস করি যে হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দ্য নর্মাল কন্টেন্টস অফ দ্য ইঙ্গুইনাল ক্যানাল। তাহলে বলতে হবে যে ইন কেস অফ মেল এন্ড ইন কেস অফ ফিমেল। তাহলে আমরা জানি ইন কেস অফ মেল স্পার্মেটিক কর্ড থাকে এন্ড ইলিও-ইঙ্গুইনাল নার্ভ থাকে। ইন কেস অফ ফিমেল প্রসেসাস ভ্যাজানালিস যেটা, আর রাউন্ড লিগামেন্ট, আর হচ্ছে তোমার ইলিও-ইঙ্গুইনাল নার্ভ। সো ইলিও-ইঙ্গুইনাল নার্ভ ইজ ভেরি কমন, আর স্পার্মেটিক কর্ড আর another important anatomical question in the exam, surgical exam, so what are the content of the spermatic cord? এটা তোমাকে আবার জানতে হবে। যেখানে থাকে spermatic cord আর ইলিও-ইঙ্গুইনাল নার্ভ, তাহলে again what are the content of the spermatic cord? Very important. যে spermatic cord এর মধ্যে কি থাকে, তাহলে মেইন বাল্ক অফ দ্য spermatic cord is formed by the plexus of vein, যেটাকে বলা হয় pampiniform plexus of vein। তাহলে তোমাকে পরীক্ষা যদি জিজ্ঞেস করে হোয়াট আর দ্য কন্টেন্ট অফ দ্য স্পার্মেটিক কর্ড, তাহলে তোমাকে বলতে হবে স্যার এটার ভিতরে ভেইন আছে, যেটাকে বলা হয় প্যাম্পিনিফর্ম প্লেক্সাস অফ ভেইন। এখানে একটা আর্টারি থাকে, টেস্টিকুলার আর্টারি, যেটা যেটা সাপ্লাই করবে টেস্টিসকে, এবং এই টেস্টিকুলার আর্টারি ইজ ব্রাঞ্চ অফ দ্য অ্যাবডোমিনাল আউটলাইন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাও তোমার মনে রাখতে হবে যে হোয়াট ইজ প্রায় টেস্টিকুলার আর্টারি কার ব্রাঞ্চ, টেস্টিকুলার আর্টারি ইজ দ্য ডিরেক্ট ব্রাঞ্চ অফ দ্য অ্যাবডোমিনাল আউটলাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটার মধ্যে। আর কি থাকে এর মধ্যে, ভাস ডিফারেন্স আর ডাক্টাস ডিফারেন্স। ডাক্টাস ডিফারেন্স কিরকম ফিলিং হয়, হাত দিয়ে ধরলে কিরকম লাগে, এটা লাইক কর্ড লাইক ফিলিং। তাহলে তুমি যদি ইফ ইউ টাচ দ্য স্পার্মেটিক কর্ড উইথ নেকেড হ্যান্ড, দেখবা যে প্যাম্পলিনিফার প্লেক্সাস অফ ভেইন ই হবে, আর টেস্টিকুলার আর্টারি ফিল করা যাবে না, বাট দ্য মেইন শক্ত যেটা স্ট্রিং এর মতো, গিটারের স্ট্রিং এর মতো যেটা ফিল করা যাবে, দ্যাট ইজ দ্য ডাক্টাস ডিফারেন্স। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষার সময় আমরা এটা প্রায় জিজ্ঞেস করি, তোমাকে মনে রাখতে হবে হোয়াট আর দ্য কন্টেন্ট অফ দ্য ইমিউনাল ক্যানেল and what are the contents of the spermatic cord, and main bulk of the spermatic cord is formed by pampiniform plexus of the vein। So তোমাকে এই অ্যানাটমিটা জানা রাখতে হবে। আচ্ছা, আর এখানে ওই ইঙ্গুইনাল ক্যানেলে এখানে একটা ভেসেল আছে, যেটাকে বলি আমরা ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি, ইনফিরিয়র এপিগাস্ট্রিক ভেসেলস। ইনফিরিয়র এপিগাস্ট্রিক ভেসেল এটা ইঙ্গুইনাল ক্যানেলকে আসলে দুই ভাগে ভাগ করে ফেলেছে, একটা মিডিয়াল সাইড, একটা হচ্ছে ল্যাটারাল সাইড। So এই দিস অ্যানাটমি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা মনে রাখলেই তুমি বুঝতে পারবা যে তুমি কিভাবে হাউ ইউল ডায়াগনোস দ্য কেস অফ হার্নিয়া, ক্লিনিক্যালি হাউ ইউল ডায়াগনোস কেস অফ ডিরেক্ট হার্নিয়া, clinically how you can diagnose a case of indirect hernia, clinically how you will distinguish inguinal hernia from the femoral hernia. Femoral hernia is common in women, pelvis wide থাকে, আর অনেকগুলো থিওরি আছে কি কারণে femoral hernia is more common in female. Location of the femoral hernia আমরা কিভাবে inguinal hernia সাথে ডিফারেন্স করি with relation to pubic tubercle. Inguinal hernia will above and medial, and femoral hernia is below and lateral to pubic tubercle. তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি যে ফিমোরাল হার্নিয়া তুমি কিভাবে ডিসটিংগুইশ করবা, তখন তুমি যখন বলবা যে ইন রিলেশন টু পিবিক টিউবারকুল, তখন আমরা এক্সামিনারে বুঝবো যে ইয়েস ইউ নো দ্য অ্যানাটমি, বা তুমি জিনিসটা বুঝতে পারতেছো যে পিবিক টিউবারকুলার রিলেশনে আমরা এটাকে বের করি যে ওটা ইঙ্গুইনাল হার্নিয়ার না এটা ফিমোরাল হার্নিয়া। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য সোয়েলিং। তাই না, এই যে সোয়েলিং যেটা হবে ইঙ্গুইনাল রিজনে, inguinal region বা scrotal region. So basically there are three things: inguinal swelling, inguinoscrotal swelling, and scrotal swelling. তাহলে পরীক্ষাতে যখন আমরা এক্সামিন করতে দেই, তাহলে আমাদের আইডিয়া হচ্ছে যে তুমি এই তিনটা জিনিস সম্পর্কে জানো কিনা, এবং হাউ টু ডিস্টিংগুইশ বিটুইন ইঙ্গুইনাল সোয়েলিং, ইঙ্গুইনোস্ক্রোটাল সোয়েলিং এন্ড স্ক্রোটাল সোয়েলিং। তাহলে ইঙ্গুইনাল সোয়েলিং যেটা, যে শুধুমাত্র দ্য সোয়েলিং হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য অনলি ইঙ্গুইনাল রিজন। তাহলে এ পেশেন্ট মে প্রেজেন্ট উইথ এ সোয়েলিং অফ ইঙ্গুইনাল রিজন অনলি, দেন ইঙ্গুইনাল রিজনের সোয়েলিং, এবং সোয়েলিংটা কি হয়, কাশি দিলে এটা এক্সপানশন হয়ে যায় বা বাড়ে, আমরা যেটাকে সংক্ষেপে যেটা ইম্পালশন কাফ অথবা কাফ ইম্পালস যেটা বলি। তো এরকম কন্ডিশনটাকে বলা হয় হার্নিয়ার আবার অ্যানাটমিক্যাল টাইপ আছে, ওটাকে বলা হয় বিউবোনাসিল। তাহলে শুধুমাত্র যদি হার্নিয়া কনফাইন টু দ্য ইঙ্গুইনাল ক্যানাল, দেন ইটস কল এ বিউবোনাসিল। আচ্ছা, যদি স্কোটামের আপার পার্ট পর্যন্ত চলে আসে, তখন সেটাকে বলা হচ্ছে ফানিকুলার টাইপ, ফিউনিকুলার টাইপ। আর যদি একদম স্কোটাম পর্যন্ত চলে আসে, সেটাকে বলা হয় কমপ্লিট। So this is a clinically is very important, whether it is bubonosil, it is a funicular type, or it is a complete variety. তাহলে কমপ্লিট ভ্যারাইটি বলতে আমরা যেটা বুঝাই যে when the hernia contains টাচিং দ্য রুট অফ দ্য স্ক্রোটাম বা বটম অফ দ্য স্ক্রোটাম, তখন সেটাকে বলি আমরা কমপ্লিট। আর বাকি দুটাকে বিবোনাসিল, ফানিকুলার অথবা ইনকমপ্লিট আমরা বলতে পারি, দ্যাট দ্য ইনকমপ্লিট। আচ্ছা, তাহলে আমরা একটু আগে যে ডিসকাশন করলাম, তখন আমরা বললাম যে হার্নিয়ার স্যাক থাকে, স্যাক ইজ ফর্ম বাই দ্য প্যারাইটাল পেরিটোনিয়াম।
আর বাইরে কিছু কাভারিং থাকে, এগুলো বলা হচ্ছে কাভারিং, যেমন এক্সটার্নাল স্পারোটিক ফাসা, ক্রিমেস্ট্রিক ফাসা, ইন্টারনাল স্পারোটিক ফাসা, দিস আর দ্য কাভারিংস অফ দ্য হার্নিয়া। আর ভিতরে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে কন্টেন্ট। আমরা বলি কন্টেন্ট অফ দ্য হার্নিয়ার সেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কন্টেন্ট কি আছে সেটাকে আমাদেরকে বের করতে হবে, হোয়াট ইজ দ্য কন্টেন্টস অফ দ্য হার্নিয়া। তাহলে কন্টেন্ট কি হতে পারে? এভরিথিং। তাহলে রেট্রোপেরিটোনিয়াল জিনিস ছাড়া পেরিটোনিয়াল আর এভরিথিং মে কাম ইনটু দ্য কন্টেন্ট। তাহলে হার্নিয়া কমনলি আমরা যেটা পাই, এগেন আমি আগে বলেছি যে পরীক্ষার সময়, এক্সামের সময় ইউ হ্যাভ টু সে দ্য কমন থিং ফার্স্ট। তাহলে কমন কন্টেন্ট অফ দ্য হার্নিয়া ইজ দ্য ইন্টেস্টাইন, সেটাকে আমরা এন্টেরোসিল। তাহলে একবারে যদি এন্টেরোসিল বলো তাহলে আমরা বুঝলাম যে হার্নিয়া কন্টেনিং দ্য হার্নিয়া স্যাক, ভিতরে যে কন্টেন আছে সেই কন্টেন ইজ দ্য ইন্টেস্টাইন। মেবি স্মল গাট, লার্জ গাট, যে কোনো গাট থাকে সেটাকে বলা হচ্ছে এন্টেরোসিল। আর যদি সেকেন্ড কমন থিং ইজ দ্য ওমেন্টাম, ওমেন্টাম যদি থাকে তখন সেটাকে বলি আমরা ওমেন্টোসিল। ভেরি সিম্পল। তাহলে আইদার ইট উইল বি এন্টেরোসিল অর ইট উইল বি ওমেন্টোসিল। তাহলে again it's very important clinically to find out what is the content of the। পরীক্ষার সময় আমরা প্রায় জিজ্ঞেস করি যে বাই এক্সামিনেশন ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ দ্য হার্নিয়া, তখন তোমাকে বলতে ইয়েস স্যার, দিস আর দ্য পয়েন্টস। এই পয়েন্টস এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা কি এন্টেরোসিল নাকি এটা ওমেন্টোসিল। অ্যাপ্লাই ইউর কমন সেন্স। তুমি যদি তোমার কমন সেন্স অ্যাপ্লাই করো তাহলে তুমি বুঝতে পারবা যে এটা বোঝা যায়, বাইরে থেকে বোঝা যাবে কিনা, ভেরি শিওর বোঝা যাবে। একটা হলো তোমার কনসিস্টেন্সি। তাহলে মোমেন্টাম যদি থাকে তাহলে এটা আমরা বলি ময়দার মতো, যেটাকে বলা হয় সার্জারিতে কমনলি আমরা বলি ডাউই কনসিস্টেন্সি। ডাউই কনসিস্টেন্সি হইলে এটা হবে মোমেন্টাম। আর যদি সফট ইলাস্টিক কনসিস্টেন্সি হয় তাহলে ইন্টেস্টাইন, বিকজ ইন্টেস্টাইন কন্টেইন গ্যাস এন্ড ফ্লুইড। তাহলে গ্যাস এবং ফ্লুইড থাকলে এটা হাত দিলে পরে তোমার দেখা যায় এটা সফট ইন কনসিস্টেন্সি। আর মোমেন্টাম যেহেতু ফ্যাট, ইফ ইউ put your hand, you will find the consistency is doughy, that is doughy consistency। এটা হলো 1 নম্বর ডিফারেন্স। আচ্ছা, 2 নম্বর ডিফারেন্স হচ্ছে যে এটা রিডাকশন করতে গেলে আমরা জানি যে হার্নিয়ার একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ দ্য হার্নিয়া ইজ রিডিউসিবিলিটি। এগেইন এ কোশ্চেন ইন দ্য এক্সামিনেশন জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য শিওরেস্ট সাইন অফ দ্য হার্নিয়া। এখানে অনেকে তোমার কনফিউশন করে ফেলো, তোমরা বলো কাফ ইম্পালস। নো, ইম্পালস কাফিং হার্নিয়া ছাড়া অন্য কিছু থাকতে পারে। তাহলে সেখানেও জিজ্ঞেস করি আমরা যে বলতো কি কি সোয়েলিং তোমার ইম্পালস কাফ থাকবে। তাহলে তুমি মনে রাখবা ইন জেনারেল যে কোনো সোয়েলিং বডি ক্যাভিটির সাথে যদি কমিউনিকেশন থাকে তাহলে তুমি কাফ ইম্পালস বা ইম্পালস কাফিং, মেনিঙ্গোসিল, মেনিঙ্গোমাইলোসিল। হ্যাঁ, সো দিজ আর দিজ, ইন অল দিস কেসেস ইউ উইল ফাইন্ড ইম্পালস কাফিং। বডি ক্যাভিটির সাথে যেটা লাগানো আছে সেটা দিয়ে তুমি ইম্পালস অন কাফিং পাবা। কাফিং দিলে ইন্ট্রাপেরিটোনিয়াল বা ইন্টারথোরাসিক প্রেশারটা বাড়বে, বাড়লে পরে সেইটা ট্রান্সমিটেড হবে থ্রু দ্য সোয়েল, এটাকে বলে ইম্পালস কাফিং। ইয়েস, hernia is one of the important diagnostic criteria is the cuff impulse is positive। তাহলে হার্নিয়া এক্সামিন করতে গেলে তোমাকে প্রথমেই দেখতে হবে যে ইম্পালস অন কাফ, দ্যাট ইজ কাফ ইম্পালস পজিটিভ। তাহলে তোমাকে এক্সপোজ করতে হবে, ওই জায়গার দিকে ভালো মতো দেখতে হবে, পেশেন্টের মুখটা টার্ন আউট করতে হবে অন্যদিকে, দেন ইউ আস্ক দ্য পেশেন্ট টু কাফ। বলো কাশি দিতে, কাশি দিলে পরে তুমি দুইটা ফাইন্ডিংস, একটা হলো দেখা যাবে, একটা হচ্ছে ফিল করা যাবে। যেটা দেখা যাবে সেটাকে বলে ভিজিবল কাফ ইম্পালস, আর যেটা ফিল করা যাবে সেটাকে আমরা বলি পালপেবল কাফ ইম্পালস। বোথ আর ইম্পর্টেন্ট। তাহলে ইন্সপেকশনে তুমি যেটা দেখবা সেটা হলো ভিজিবল কাফ ইম্পালস, আর পালপেশনে যেটা দেখবা সেটা হলো পালপেবল কাফ ইম্পালস। তাহলে দুইটা সাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য হার্নিয়া, ভিজিবল কাফ ইম্পালস অ্যাজ ওয়েল এজ পালপেবল কাফ। ওকে। আচ্ছা, তাহলে হার্নিয়ার একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে হার্নিয়াতে ইম্পালস অন কাফ পজিটিভ আনটিল এন্ড আনলেস ইট ইজ অ্যান ইরিডিউসিবল অবস্ট্রাক্টেড স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। তাহলে ওইটা আবার হার্নিয়ার কমপ্লিকেশনের মধ্যে চলে আসবে। তো ওইগুলো যদি হয় তাহলে ইম্পালস অন কাফ। কিন্তু ইন জেনারেল আনকমপ্লিকেটেড হার্নিয়া ইম্পালস অন কাফ, কাফ ইম্পালস তুমি পজিটিভ পাবে। এক। আচ্ছা, আমি আবার বললাম যে কাফ ইম্পালস আবার অন্য কিছুতেও আসতে পারে, মেনিঙ্গোসিল, মেনিঙ্গোমাইলোসিল, ক্যাভার্নাস লিম্ফ্যানজিওমা, বডি ক্যাভিটির সাথে যেগুলো এম্পাইমা নেসেসিটেন্স, এই অল দিস থিংস, হ্যাঁ, কাফ ইম্পালস অন কাফ মে বি পজিটিভ। একটা ইম্পর্টেন্ট সাইন হার্নিয়ার হচ্ছে রিডিউসিবিলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এন্ড দিস ইজ দ্য শিওরেস্ট সাইন অফ দ্য হার্নিয়া। কোনো একটা সোয়েলিং আছে, সেটা যদি রিডিউসিবল হয়ে যায় তাহলে ইট ইজ 100% শিওর ইট ইজ হার্নিয়া। তাহলে শিওরেস্ট সাইন যদি বলি, জিজ্ঞেস করি পরীক্ষা, তাহলে বলতে হবে স্যার রিডিউসিবিলিটি ইজ দ্য শিওরেস্ট সাইন অফ দ্য ইঙ্গুলার এনি হার্নিয়া। তাহলে হার্নিয়ার শিওরেস্ট সাইন হচ্ছে কাফ ইম্পালস না, শিওরেস্ট সাইন হচ্ছে রিডিউসিবিলিটি। তাহলে একটা সোয়েলিং যদি রিডিউস হয়ে যায় তাহলে আমরা অলমোস্ট বলতে পারি ইট ইজ এ কেস অফ হার্নিয়া, এনি টাইপ অফ দ্য হার্নিয়া।
এখানে আরেকটা টার্ম আছে, পরীক্ষার সময় আমরা এটাও জিজ্ঞেস করি যে হোয়াট ডু মিন বাই রিডিউসিবিলিটি এন্ড হোয়াট ডু মিন বাই কম্প্রেসিবিলিটি। এটাও মনে রাখবো, পরীক্ষার সময় জিজ্ঞেস করতে পারে টিচাররা, হোয়াট ডু মিন বাই রিডিউসিবিলিটি এন্ড হোয়াট ডু মিন বাই কম্প্রেসিবিলিটি। আমার মনে হয় তোমরা সবাই জানো যে রিডিউসিবল হচ্ছে যে একটা সোয়েলিং আছে, পেশেন্টকে লাই ডাউন করে দিলা, লাই ডাউন করার পরে সেটা অটোমেটিক্যালি চলে যেতে পারে, অথবা পেশেন্ট হাত দিয়ে সেটা ঢুকাই দিতে পারে, অথবা ইউ ক্লিনিশিয়ান অর সার্জন তুমি সেটাকে ঢুকাই দিতে পারো। এরকম একটা কন্ডিশন যদি হয় সেটাকে বলি আমরা সোয়েলিং রিডিউসিবল, বা দ্য সোয়েলিং মে বি স্পন্টিনিয়াস রিডিউসড। শোয়ার সাথে সাথে যদি চলে যায় তাহলে বলতে হবে দ্য সোয়েলিং ইজ স্পন্টিনিয়াসলি রিডিউসড অন লাইং ডাউন। তাহলে লাইং ডাউন করার পরে সেটা স্পন্টিনিয়াসলি রিডিউসড হয়ে গেল, এরকম একটা হতে পারে। অথবা দেখা গেল যে না, পেশেন্ট ক্যান রিডিউস দ্য থিং, হ্যাঁ পেশেন্ট এটাকে একটা ম্যানুভার করে সেটা ঢুকিয়ে দিতে পারে। না, অথবা দেখা গেল না পেশেন্টও পারছে না, দেন সার্জন ক্যান হেল্প আর ক্লিনিশিয়ান ক্যান হেল্প টু রিডিউস দিস থিংস। এই কন্ডিশনটাকে বলা হয় রিডিউসিবিলিটি। ওকে। আচ্ছা, তারপরে আবার কি হবে, রিডিউস করার পরে ইউ আস্ক দ্য পেশেন্ট এগেইন কাফ, রোগীকে আবার কাশি দিতে বলবে, কাশি দিলে এটা আবার রিএপিয়ার করবে, তাহলে যেটা ছিল না চলে গেল সেটা আবার রিএপিয়ার করবে। এরকম কন্ডিশনটাকে আমরা বলি রিডিউসিবিলিটি। And reducibility is one of the surest sign of the hernia. There is another term যেটাকে আমরা বলি কম্প্রেসিবিলিটি। তাহলে হোয়াট ইজ কম্প্রেসিবিলিটি? তোমরা জানো যে সাধারণত ভাস্কুলার লিশন যেগুলো আছে সেগুলো কম্প্রেসিবল থাকে, যেমন হেমানজিওমা। তাহলে কম্প্রেসিবিলিটি কিভাবে টেস্ট করতে হয়? তুমি পেশেন্টকে সোয়েলিং এর উপর হাত রাখো এন্ড এটাকে একটু প্রেস করার চেষ্টা করো, ট্রাই টু কম্প্রেস ইট, নামই তো কম্প্রেসিবিলিটি। তাহলে এটাকে তুমি কম্প্রেস করতে পারো, যে তুমি চাপ দিলা, চাপ দেওয়ার পর দেখা গেলো এটা আইদার একদম নাই হয়ে যেতে পারে অথবা ছোট হয়ে যায়। নট অনলি যে চাপ দিলে একেবারে সাথে সাথে শেষ হয়ে যাবে, মিলিয়ে যাবে, এরকম না। তাহলে প্রথম জিনিস হলো ইট উইল বি রিডিউস ইন সাইজ, অথবা ইট উইল বি এমটি। দুইটাই হতে পারে। তুমি কম্প্রেস করার পর দেখলা যে এটা নাই, অথবা এটা ছোট হয়ে গেছে, তারপরে তোমার হাত ছেড়ে দেওয়ার সাথে সাথে আর কিছু করা লাগবে না। হার্নিয়াতে যেমন আমাদের কাশি দেওয়া লাগতো বা একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর করা লাগতো, ইন এ কম্প্রেসিবল সোয়েলিং নাথিং উইল বি হ্যাভ টু ডান। তুমি কিছুই করবে না, ছেড়ে দেবা, ছেড়ে দেওয়ার পরবর্তীতে সোয়েলিং রিঅ্যাপিয়ার, সোয়েলিংটা আবার আগের জায়গায় চলে গেছে। So this is called compressibility. That's very very important question in the examination. What do you mean by reducibility and what do you mean by compressibility? তাহলে এই কম্প্রেসিবল লিশনের এক্সাম্পল যদি দেয় তাহলে কমনেস্ট এক্সাম্পল হচ্ছে হেমানজিওমা। তাহলে যে কোনো ধরনের হেমানজিওমা হচ্ছে একটা এক্সাম্পল অফ compressible swelling. And hernia is an example of the reducible swelling. তাহলে রিডিউসিবিলিটি টেস্ট করতে গেলে আইদার স্পন্টিনিয়াসলি রিডিউসড হবে অথবা অ্যাসিস্টেড, আইদার বাই পেশেন্ট হিমসেলফ অর বাই সার্জন। এন্ড এটা অ্যাপিয়ার করতে গেলে একটা ইনিশিয়েটিং ফ্যাক্টর লাগবে, আস্ক দ্য পেশেন্ট টু কাফ, কাশি দিলে এটা অ্যাপিয়ার করবে। আর কম্প্রেসিবিলিটি হচ্ছে ইউ কম্প্রেস দ্য সোয়েলিং, ইট উইল বি decrease in size, or it will reduce in size, or almost it will come to a normal. ধরো স্কিনে একটা লিশন হেমানজিওম আছে, তুমি চাপ দিলে হাত দিয়ে দেখলে একদমই স্কিনের সমান হয়ে গেছে, আর কোনো সোয়েলিং আছে বলে বোঝা যাচ্ছে না, বাট যখনই তুমি হাত ছাড়বা তখন দেখো সোয়েলিং হয়ে গেছে। সো দিস ইজ দ্য কম্প্রেসিবিলিটি। সো এটা তোমাকে বুঝতে হবে হোয়াট ইজ রিডিউসিবিলিটি এন্ড হোয়াট ইজ কম্প্রেসিবিলিটি। আচ্ছা, এখন আসি আমরা যে হার্নিয়া পেশেন্ট আমাদের কাছে সাধারণত কিভাবে প্রেজেন্ট করে। ভেরি কমন হিস্ট্রি, যে কি হয়, সামথিং কাম ডাউন স্কোটাল রিজনে কোনো একটা জিনিস বালস করে যাচ্ছে। এটা স্ট্যান্ডিং, ওয়াকিং, রানিং, স্ট্রেনাস এক্সারসাইজ এগুলো করলে পারে। আর তারপরে এটা হয়তো পেশেন্ট ঢুকিয়ে দিতে পারে, অথবা লাইং ডাউন করলে শুয়ে যেতে পারে। ন্যাচারাল হিস্ট্রি হচ্ছে যে প্রথমে যখন হার্নিয়া অ্যাপিয়ার করে, যে একটা সোয়েলিং অ্যাপিয়ার্স ইন দ্য ইংনুয়াল বা ইংনুয়াল এরিয়া এন্ড ডিসঅ্যাপিয়ার্স when the patient lie down। এই যে সে যখন বিশ্রাম নেয় বা বিছানায় যায় তখন এটা রিডিউস হয়ে যায় ইনিশিয়ালি। তারপরে কি হয়, ওই যে বললাম যখন ডিজিজটা প্রোগ্রেস হয় তখন পেশেন্ট হ্যাভ টু রিডিউস, তখন যে লাইন ডাউন করে পেশেন্ট ক্যান রিডিউস। তারপরে যখন আরো বড় হয় তখন সামটাইমস ওই আমরা আসবো পরে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আছে, ইরিডিউসিবল হয়ে যেতে পারে, ইনকার্সিরেটেড হয়ে যেতে পারে, অবস্ট্রাক্টেড হতে পারে, স্ট্র্যাঙ্গুলেটেড হতে পারে। দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। তাহলে তোমাকে বুঝতে হবে যে হিস্ট্রিটা সাধারণত এরকমই, যে সামথিং কামস ডাউন in the inguinal region on exercise or jolting movement or walking, and it reduces when the patient lies down. আর এছাড়া আর কি থাকতে পারে হিস্ট্রিতে? পেইন থাকতে পারে, দেয়ার মে বি মাইল্ড পেইন। হোয়াট ইজ দ্য কজ অফ পেইন? পেইনের কজ কি হবে? যেহেতু একটা ভিসারা চলে আসতেছে, সো দেয়ার মে বি ড্র্যাগিং ইন দ্য মেজেন্ট্রি, মেজেন্ট্রিতে ড্র্যাগিং হতে পারে, ওই কারণে পেশেন্টের পেইন হতে পারে, লাইট পেইন। সো মোটামুটি এটা হলো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে খালি এটুকু তোমাকে জানলেই হবে না, যে হার্নিয়ার সাথে দেয়ার আর সাম প্রিডিসপোজিং ফ্যাক্টরস অ্যাজ ওয়েল। তাহলে প্রিডিসপোজিং ফ্যাক্টর কি কি আছে সেগুলো জানতে হবে, এবং হিস্ট্রিতে তোমার যদি লং কেস পড়ে তাহলে হিস্ট্রিতে ওই জিনিসগুলো জিজ্ঞেস করতে হবে, যে তুমি আমরা দেখতে চাইবো তুমি পেশেন্টকে ওগুলো জিজ্ঞেস করছো কিনা, হোয়াট আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর। তাহলে প্রিডিসপোজিং ফ্যাক্টর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেনিং। তাহলে যে কোনো কারণে যদি স্ট্রেনিং হয়, স্ট্রেনিং হলে পেশেন্টের ইন্টারক্রিমিনাল বা ইন্টারপেরিটোনিয়াল
প্রেশার বাড়বে, দেন হার্নিয়া প্রিডিসপোজ ওয়ান অফ দ্য এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে একটা হলো কাশি, ক্রনিক কাফ, তাহলে সিওপিডি বা ব্রঙ্কিওলইটিস, ক্রনিক রেসপিরেটরি ইনফেকশন, এগুলো যদি থাকে, পারসিস্টেন্ট কাফ যদি থাকে, একদিন দুদিন হলে হবে না, আমরা এটাকে বলি পারসিস্টেন্ট কাফ, অনেক দিনের প্রলং কাফ, তাহলে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বাড়বে, ওয়ান অফ দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর হার্নিয়া। নাম্বার টু হচ্ছে স্ট্রেনিং ডিউরিং মিকচুরেশন, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে স্ট্রেনিং ডিউরিং মিকচুরেশন আছে, তাহলে তোমার হার্নিয়া পেশেন্ট থাকলে ইউ হ্যাভ টু আস্ক দ্য পেশেন্ট যে আপনার কি ইউরিনে কোনো প্রবলেম আছে কিনা। তাহলে ইউরিনের প্রবলেম স্ট্রেনিং থাকতে পারে দুই কারণে, যদি ইয়াং পেশেন্ট হয় দেয়ার মেবি স্ট্রিকচার ইউরেথ্রা, তাহলে ইউরেথ্রাতে কোনো প্রবলেম থাকতে পারে, অ্যান্ড এলডারলি পেশেন্টের সাধারণত ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য বেনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট অর প্রোস্টেটিক এনলার্জমেন্ট। তো এরকম যদি হয় তাহলে পেশেন্ট উইল গিভ দ্য হিস্ট্রি অফ দ্য, যে আমরা বলি এলইউটিস, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস, এরকম কোনো হিস্ট্রি দিতে পারে। থার্ড কজ অফ রেইজিং ইন্টার প্রেশার ইজ কনস্টিপেশন, ক্রনিক কনস্টিপেশন যদি থাকে তাহলে হবে। ফোর্থ কজ ইজ দ্য ওয়েট লিফটিং, পেশেন্টের যদি প্রফেশন এরকম হয় যে ওয়েট লিফটিং এর করতে হয়, সো তো এই চারটা জিনিস তোমার হার্নিয়ার হিস্ট্রির মধ্যে থাকতে হবে। আমরা যখন খাতাটা দেখবো তখন দেখবো যে তুমি এই জিনিসগুলো মার্ক করছো কিনা বা লিখছো কিনা। তাহলে একটা দিকে পেশেন্ট হ্যাজ নো ক্রনিক কাফ, patient has no straining during micturition, patient has bowel habit is normal, no constipation, and patient has no history of lifting. So এগুলো হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স, এগুলো জানার দরকারটা কি, যে দিস ফ্যাক্টরস গুলো জানতে হবে এই জন্য যে হার্নিয়া অপারেশন করার পরে বা ট্রিটমেন্ট করার পরে তোমাকে এই ফ্যাক্টর গুলোকে ট্যাকেল করতে হবে। এগুলো যদি পারসিস্টই করে যায় তাহলে তোমার হার্নিয়া অপারেশন করার পরে সেটা আবার হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড রিকারেন্ট হার্নিয়া। সেকেন্ড ইম্পর্টেন্ট থিং হচ্ছে যদি ইফ দ্য পেশেন্ট ইজ হ্যাভিং হার্নিয়া উইথ দিস সিমটমস, তাহলে তোমাকে এই সিমটমস গুলো অ্যাড্রেস করতে হবে, এই সিমটম গুলো ট্রিটমেন্ট করতে হবে বিফোর ট্রিটিং দ্য। তাহলে ওয়ান অফ দ্য এক্সাম্পল দিই, সে ফর এক্সাম্পল এ পেশেন্ট ইজ হ্যাভিং এ বেনাইন লিজেন প্রস্টেট, পেশেন্টের পিভিআর হচ্ছে 500 ml, পেশেন্টের এলইউটিএস আছে, সাথে পেশেন্টের ডিরেক্ট বায়োলেটারাল ইনগুইনাল হার্নিয়া আছে, তাহলে তো আমাদের ট্রিটমেন্ট পলিসি কি হবে, হাউ টু ট্রিট দ্য পেশেন্ট, ইউ ফার্স্ট ট্রিট দ্য প্রোস্টেট, প্রোস্টেটের ট্রিটমেন্ট তোমাকে প্রথম করতে হবে, দেন ইউ ট্রিট দ্য হার্নিয়া। আদারওয়াইজ যদি না করো তাহলে কি হবে, দেয়াল রিকারেন্স, তাহলে সেক্ষেত্রে তোমার রিকারেন্স হবে, হার্নিয়া গুলো আবার হয়ে যাবে। আচ্ছা, নাও হাউ টু এক্সামিন দ্য পেশেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষার সময় এখানে খুবই সমস্যা, কনফিউশন হয় তোমাদের। অ্যাকচুয়ালি এটা তো একটা ক্লিনিক্যাল স্কিল। হ্যাঁ, তুমি যদি নিজে একটা দুটো পেশেন্ট কখনো এক্সামিন করে না থাকো থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার বা ফিফথ ইয়ার থেকে, তাহলে এটা রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। প্রথমে যদি তোমাকে একটা ইংনাল হার্নিয়া পরীক্ষা করতে দেই আমরা পরীক্ষায়, জীবনেও তুমি করো নাই, কখনো রুগীও দেখো নাই, তাহলে দেখবা যে তুমি এটা খেয়ে হারাই যাবে, কিছুই করতে পারবে না। ইটস ভেরি ডিফিকাল্ট, এই ক্লিনিক্যাল এগুলো প্র্যাকটিসের দরকার আছে। তো যখনই সময় পাবা আমরা আশা করি যে এই আমাদের এই কোভিড সিচুয়েশন কিছুদিনের মধ্যে নর্মাল হয়ে যাবে, নর্মাল হয়ে গেলে তোমরা ইউল রাশ টু দ্য ওয়ার্ডে আসবা, আসলে পরে তোমাদেরকে আমরা এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখিয়ে দেবো, বিকজ এইগুলোই পরীক্ষার সময় তোমাকে অ্যাপিয়ার হতে হবে, যে হাউ টু এক্সামিন এ পেশেন্ট উইথ হার্নিয়া অর ইমিউনোস্কোটাল সুইং। তাহলে এখানে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, যে ইমিউনোস্কোটাল সোয়েলিং সাধারণত আমরা স্ট্যান্ডিং পজিশনে প্রথমে এক্সামিন করি, তাই না? তাহলে পেশেন্ট যদি থাকে টুলে বসা, হ্যাঁ, বা শোয়া, তাহলে তোমার যদি তুমি এই মেসেজটা জানো বা এই জিনিসটা তোমার ইনফরমেশন থাকে যে এই লাইন স্ট্যান্ডিং পজিশনে প্রথমে এক্সামিন করতে হয়, তাহলে তুমি পেশেন্টকে বলবা, বলে স্যার, অথবা টিচারকে বলবা, স্যার আই লাইক টু এক্সামিন দ্য পেশেন্ট ইন স্ট্যান্ডিং পজিশন, বা যে পেশেন্ট আছে তাকে বলবে আপনি একটু নিচের দিকে নামেন, আসেন না আমরা দাঁড়ানো অবস্থায় প্রথমে দেখি। তাহলে ফার্স্ট থিং হচ্ছে যে ইউ হ্যাভ টু এক্সামিন দ্য পেশেন্ট ইন স্ট্যান্ডিং পজিশন ফার্স্ট, দেন ইউ এক্সামিন দ্য পেশেন্ট ইন লাইং পজিশন। এটা হচ্ছে একটা। তারপরে সিস্টেম কি, পেশেন্টকে ইউ হ্যাভ টু এক্সপোজ, তাহলে এটা কমন, ইটস কমন টু অল ফিজিক্যাল এক্সামিনেশন আর ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইউ শুড বি দেয়ার শুড বি প্রপার এক্সপোজার, প্রপার এক্সপোজার তোমার লাগবে, ডে লাইট লাগবে, ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট, ডে লাইট লাগবে, এবং তোমাকে ওই মেথড যেটা আছে আমরা সেই মেথডটা ফলো করতে হবে। আমাদের সার্জিক্যাল ক্লিনিক্যাল মেথডস কি, দেয়ার আর 4 স্টেপস: ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এন্ড অস্কার। তাহলে প্রত্যেকটা পয়েন্ট একটু সময় নিয়ে করতে হবে এবং সময় নিয়ে দেখতে হবে, এবং ইন্টারপ্রিটেশন যেগুলো আছে সেগুলো তোমাকে বুঝতে হবে, বুঝতে হবে। তাহলে এখানে আমরা আগে বলেছি যে প্রথমেই আমাদের এখানে 3 ধরনের সোয়েলিং থাকে, একটা হচ্ছে ইমিউনাল সোয়েলিং, একটা হচ্ছে ইমিউনোস্পোটাল সোয়েলিং এন্ড স্ক্রোটাল সোয়েলিং। তাহলে তোমাকে বুঝতে হবে যে কোন সোয়েলিং থাকলে বা কোন ধরনের সোয়েলিং থাকলে আমরা কোন মানে ফিজিক্যাল এক্সামিনেশনটা করব, ইন্সপেকশন বা পালপেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরো যদি একটা পেশেন্টের শুধু ইমিউনাল সোয়েলিং আছে, বোভেনোসিল আছে, একটু পেশেন্টকে আজ দ্য পেশেন্ট টু কাফ, কাশি দিতে বললে এখানে স্মল বালজিং ইন দ্য ইমিউনাল রিজন,
এই পেশেন্টে তোমার গেট অফ দ্য সোয়েলিং করার দরকার নেই। For this patient, you know, don't need to do gate above the swelling, কারণ তোমাকে প্রত্যেকটা ফিজিক্যাল এক্সামিনেশনে কেন করি, কিভাবে করি এবং এটা ইন্টারপ্রিটেশন কি সেটা তোমাকে জানতে হবে। আচ্ছা, আবার যদি এরকম একটা পেশেন্ট দেখো যে পেশেন্ট হ্যাঁ কাশি দিচ্ছে, পেশেন্ট একদম ইঙ্গুইনাল থেকে আরম্ভ করে স্ক্রোটাল রিজন পর্যন্ত, আমরা যেটাকে কমপ্লিট হার্নিয়া বলছি, এরকম একটা সোয়েলিং মনে হচ্ছে যে ইঙ্গুইনাল থেকে এসে ট্রাভার্স করে একদম স্ক্রোটাম পর্যন্ত চলে গেছে, এই পেশেন্ট নিডস গেট অ্যাবভ দ্য সোয়েলিং। এই পেশেন্টটা যদি থাকে তোমার কাছে এরকম, তাহলে ইউ হ্যাভ টু ডু গেট অ্যাবভ দ্য সোয়েলিং। এখানে অনেক ধরনের মিস্টেক আছে। তুমি এই প্রথম যদি মানে ইনভেস্টিগেশনের নামটা ভালো মতো খেয়াল করো, দ্যাট ইজ দ্য টেস্ট বা ফিজিক্যাল এক্সামিনেশন, তাহলে তুমি বুঝবা যে এটা আসলে কি ধরনের টেস্ট। এটা আমরা বলছি গেট অ্যাবভ দ্য সোয়েলিং। আবারও খেয়াল করো, ইট ইজ দ্য গেট অ্যাবভ দ্য সোয়েলিং, ইটস নট গেট থ্রু দ্য সোয়েলিং, ইট ইজ নট গেট বিলো দ্য সোয়েলিং, নট গেট মিডল অফ দ্য সোয়েলিং, ওরকম না। তাহলে শব্দটার নামই হচ্ছে গেট অ্যাবভ দ্য সোয়েলিং। তাহলে সোয়েলিং যেখানে আছে সেই সোয়েলিং এর উপরে তোমাকে ধরতে হবে, হাত রাখতে হবে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। এন্ড ইটস এ কমন মিস্টেক ইন দ্য এক্সামিনেশন, দেখা গেলো মাঝখানে হাত রাখছে, সো ফানি, তাই না? তাহলে তার মানে বোঝা গেল যে সেইটার ইন্টারপ্রিটেশন এবং এটা কেন করছি সেটাই জানা জানা না। তাহলে আমাদের গেট অ্যাবভ দ্য সোয়েলিং করতে হবে ইমিউনোস্পোর্টাল রিজন। এটা আমরা কেন করি? আইডিয়া হচ্ছে টু ডিস্টিংগুইশ বিটুইন এ স্পোর্টাল সোয়েলিং এন্ড এ ইমিউনোস্পোর্টাল সোয়েলিং। তাহলে যদি একটা কমপ্লিট হার্নিয়া থাকে, একদম দেখা যাচ্ছে হার্নিয়া একদম স্কোটাম পর্যন্ত চলে আসছে, তাহলে এটাকে আমাদেরকে গেট অ্যাবভ দ্য সোয়েলিং করতে হবে, করে ডিস্টিংগুইশ করতে হবে যে ইট ইজ নট এ স্পোর্টাল সোয়েলিং। সো স্ক্রোটাল সোয়েলিং এন্ড ইমিউনোস্ক্রোটাল সোয়েলিং কে ডিস্টিংগুইশ করার জন্য যে ফিজিক্যাল এক্সামিনেশন সেটার নাম হচ্ছে গেট অ্যাবভ দ্য সোয়েলিং। আবারও বলছি, গেট অ্যাবভ দ্য সোয়েলিং মানে সোয়েলিং এর উপরে হাত রাখতে হবে। তাহলে সোয়েলিং এর উপরে হাত রাখলে আমাদের ইনফারেন্সটা কি হবে, এটা তোমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য ইনফারেন্স। তাহলে সে ফর এক্সাম্পল এ পেশেন্ট ইজ হ্যাভিং এ স্ক্রোটাল সোয়েলিং। তাহলে স্ক্রোটাল সোয়েলিং এর এক্সাম্পল যদি আমরা দিতে বলি, তাহলে কমন স্ক্রোটাল সোয়েলিং হলো ভেজাইনাল হাইড্রোসিল বা টেস্টিকুলার টিউমার, এই দুইটাই কমন আমাদের। তাহলে স্ক্রোটাল সোয়েলিং এর মধ্যে কমন দুইটা সোয়েলিং হচ্ছে, একটা হচ্ছে ভেজাইনাল হাইড্রোসিল, আর একটা হচ্ছে টেস্টিকুলার টিউমার। তাহলে এইরকম কন্ডিশন যদি একটা পেশেন্ট নিয়ে আসে, তাহলে তুমি দেখবা যে হ্যাঁ স্পোর্টামটা অনেক বড় হয়ে গেছে, একদম রুট অফ দ্য স্পোর্টাম পর্যন্ত একটা বিরাট সোয়েলিং নিয়ে আসছে, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা ডিস্টিংগুইশ করবো ফ্রম দ্য ইমিউনোস্পোর্টাল সোয়েলিং। এই যে টেস্ট যেটা, সেটার নাম হচ্ছে গেট অফ দ্য সোয়েলিং। তাহলে এই পেশেন্টের তুমি যে সোয়েলিং এর উপরে হাত রাখো, বাট ইউ উইল ফাইন্ড ইন ইউর হ্যান্ড অনলি দ্য স্পার্মেটিক পট, এটা শুধু স্পার্মেটিক পটটা ফিল করবে, নাথিং এলস। তাহলে এটাকে বলি আমরা ইনফারেন্সটা দেখো, গেট অফ দ্য সোয়েলিং ইজ পসিবল। তাহলে গেট অফ দ্য সোয়েলিং করা সম্ভব হয়েছে, পজিটিভ নেগেটিভ না এখানে, হ্যাঁ? তাহলে কমন মিস্টেক পজিটিভ নেগেটিভ, হ্যাঁ, এগুলো এগুলো বলা যাবে না। তাহলে গেট অফ দ্য সোয়েলিং ইজ পসিবল, তার মানে আমার যদি গেট অফ দ্য সোয়েলিং এর উপরে যদি গেট করা মানে ধরা সম্ভব হয়, এবং হাতের মধ্যে শুধু যদি আমি স্পার্মেটিক কর্ড পাই, তাহলে আমরা বুঝবো যে গেট অফ দ্য সোয়েলিং ইজ পসিবল। গেট অফ দ্য সোয়েলিং পসিবল হওয়া মানে হচ্ছে ইট ইজ এন স্কোরাল। তাহলে দেখো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে টোটালটা আলাদা হয়ে গেল। তাহলে ইমিউনোস্পোর্টাল সোয়েলিং এ গেট অফ দ্য সোয়েলিং ইজ পসিবল, তখন সেই সোয়েলিং ইজ দ্য স্ক্রোটাল সোয়েলিং। তখন স্ক্রোটাল সোয়েলিং এর যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে সেগুলো আছে। আর যদি গেট অফ দ্য সোয়েলিং পসিবল না হয়, তার মানে হাতের মধ্যে স্পার্মেটিক কর্ড ছাড়াও অন্য কিছু তোমার হাতে লাগে, তখন আমরা বলি গেট অফ দ্য সোয়েলিং ইজ নট পসিবল, দেন ইট ইজ এন ইমিউনোস্পোর্টাল সোয়েলিং। তার মানে হচ্ছে উপর দিক থেকে নিচে দিকে নেমে আসছে। কমনেস্ট ইমিউনোস্পোর্টাল সোয়েলিং কি আমাদের? হার্নিয়া। তাহলে হার্নিয়া তুমি গেট অফ দ্য সোয়েলিং পসিবল হবে না। আর যদি স্ক্রোটাল সোয়েলিং হয়, তাহলে গেট অফ দ্য সোয়েলিং পসিবল। তা আমার মনে হয় তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, এবং নিজে নিজে একটু চিন্তা করো, তাহলে বুঝতে পারবা যে এটার ইন্টারপ্রিটেশনটা কি। একটা বিউনোসিল কেস, কাশি দিল, সামান্য একটু তোমার বালজ করলো ইমিউনো রিজনে, ওইটা গেট অফ দ্য সোয়েলিং করতে যাওয়ার দরকার নেই। এটা ওইটা করার প্রয়োজনও নাই, এটা করাটা মানে একটা বোকামি, তার মানে তুমি জানো না যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দ্য গেট অফ দ্য সোয়েলিং। ক্লিয়ার? আচ্ছা, পরীক্ষাগুলো তুমি সবগুলো টেস্টেই জানবা কোনটা কোন পেশেন্টের জন্য করতে হবে। এটাই হলো এক্সাম, যে কোন পেশেন্টের জন্য আমরা কোন পরীক্ষাটা করবো সেটা। সবগুলো হার্নিয়ার অনেকগুলো টেস্ট আছে, আর তুমি কোন টেস্ট তোমার এই পেশেন্টের জন্য করবা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওই যে আমি বললাম যে বিগনেসিলের ক্ষেত্রে তোমার গেট অফ দ্য সোয়েলিং এ যাওয়ার দরকার নেই, ঠিক আছে? যদি স্পোর্টাল সোয়েলিং হয় বা ইমিউনোস্পোর্টাল সোয়েলিং হয়, তখন আমরা গেট অফ দ্য সোয়েলিং দেখবো যে ওয়েদার ইজ পসিবল অর নট বাই ডুইং এ গেট অফ দ্য সোয়েলিং। তাহলে এটাও তোমার পরীক্ষার সময় জানতে হবে যে হাত কিভাবে দিতে হয়, পিছন দিকে কয় হাত আঙ্গুল থাকে, সামনের দিকে কয় আঙ্গুল থাকে, এবং ভিতরে আমি নর্মালি কি পালপেট করতে পারবো, ইফ ইট ইজ গেট অফ দ্য সোয়েলিং ইজ পসিবল। পসিবল হলে তুমি অনলি স্পার্মেটিক কর্ড পাবা, আর নট পসিবল মানে হচ্ছে স্পার্মেটিক কর্ডের সাথে আরো অনেক হার্নিয়ার যে কন্টেন্ট যেগুলো আছে সেগুলো হাতের সাথে পাবে। তাহলে পসিবল হলে এটা স্পোর্টাল সোয়েলিং, ইফ ইট ইজ নট পসিবল দেন ইট ইজ দ্য ইমিউনোস্পোর্টাল। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, ইন্সপেকশনে তুমি আর কি দেখবা? ওই যে আমরা বললাম যে পালপেবল ভিজিবল কাপ ইম্পালস। তাহলে পেশেন্টকে প্রপার এক্সপোজার করবা, করে টার্ন দ্য ফেস অফ দ্য পেশেন্ট টু দ্য অপোজিট সাইড,
এটাও পরীক্ষা জিজ্ঞেস করি আমরা যে তোমার দিকে না কেন। এটা তো আনসার ইজ ইজি, তাই না? এখন দেখতেছো কমিউনিকেবল ডিজিজে পড়া, তার একটা ডিজিজ আছে, তোমার দিকে ফিরে কাশি দিল, সো ইউ উইল বি ইনফেক্টেড, ইউ আর ইউল এক্সামিনার উইল ইনফেক্টেড। সো দ্য পলিসি অথবা ফিলোসফি হচ্ছে টার্ন দ্য ফেস অফ দ্য পেশেন্ট টু দ্য অপোজিট সাইড, অপোজিট দিয়ে পেশেন্টকে কাশি দিতে পারো এবং ভেরি ক্লোজলি অবজার্ভ করো যে তুমি কি দেখতেছো, যেটা দেখছো দ্যাট ইজ দ্য ইন্সপেকশন ফাইন্ড। তাহলে আমরা কি দেখবো যে কাশি দিলে পরে এখানে একটু ফুলে যাচ্ছে এবং একটু সাইজেও বড় হয়ে যাচ্ছে, এটাকে বলে এক্সপানসাইল ইম্পালস অন কাফ। তাহলে অন ইন্সপেকশন দ্যাট ইজ এক্সপানসাইল ইম্পালস অন কাফ, সেটাকে সংক্ষেপে আমরা কাফ ইম্পালস পজিটিভ। এটা বললে হবে যে ইয়েস স্যার, অন ইন্সপেকশন কাফ ইম্পালস পজিটিভ। সাইড বলতে হবে, কোন সাইড? রাইট সাইড, লেফট সাইড অর বোথ সাইড। ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ হার্নিয়া মে বি বাইলেটারাল, তাহলে দুই দিকে হতে পারে, তাহলে তোমাকে দুই সাইডে ভালো মতো কম্পারেটিভ স্টাডি করতে হবে। এমন হতে পারে একদিকে বেশি একদিকে কম, তাহলে এরকম হতে পারে। সো ইউ হ্যাভ টু ভেরি ক্লোজলি লুক, ইন্সপেকশন করার পর আমরা ইম্পালসন কাফিং যেটা সেটা আমরা। অ্যানাদার ইম্পর্টেন্ট হচ্ছে তোমার স্কিন কন্ডিশন, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা ইন্সপেকশন করার সময় আমরা স্কিন কন্ডিশন দেখি। তাহলে স্কিন কন্ডিশনের মধ্যে আমরা কি দেখি? স্কিনের মধ্যে একটা এমনি তো ধরো পিগমেন্টেশন, এগুলো এই স্কিন ডিজিজ এক্সেট্রা এগুলো আছে কিনা, বাট ফর সার্জিক্যাল ইম্পর্টেন্স হলো দ্যাট দের ইজ স্কার মার্কার। মানে তুমি দেখবা যে অনেক সময় অনেক প্রিভিয়াস সার্জারি করা থাকে অনেক আগে, তখন ভেরি থিন একটা স্কার মার্ক থাকে, ভেরি নাইস স্কার মার্ক থাকতে পারে। তাহলে তুমি যদি খুব ক্লোজলি অবজার্ভ না করো তাহলে ইউ উইল মিস দ্যাট স্কার মার্ক। তাহলে স্কার মার্ক যদি থাকে তাহলে হোয়াট ইট ইন্ডিকেট? এটা কি ইন্ডিকেট করে? প্রিভিয়াস সার্জারি। তাহলে প্রিভিয়াস সার্জারি হওয়ার পরে যদি হার্নিয়া হয়ে যায়, সেটাকে আমরা কি হার্নিয়া বলি? দ্যাট ইজ কল্ড অ্যান রিকারেন্ট হার্নিয়া। তাহলে এটা আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করি, যদি একটা স্কার মার্ক আছে আবার হার্নিয়া আছে, হোয়াট ইজ ইউর ইনফারেন্স? তাহলে তুমি ওই জিনিসগুলো জানো কিনা, আমরা এক্সামিনাররা বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করে সেটা বের করে ফেলতে পারবো। তাহলে তোমাকে আমি যদি বলি যে ইয়েস ইউর হার্নিয়া ইম্পালশন কাফ আছে, সাথে একটা স্কার মার্ক আছে, বাট তুমি হাউ ক্যান ইউ কোরিলেট? তখন তুমি বলবো স্যার ইয়েস, অ্যাজ দেয়ার ইজ এ সার্জিক্যাল স্কার মার্ক, পসিবলি দ্য পেশেন্ট হ্যাড এ হিস্ট্রি অফ অপারেশন বিফোর few years back and hernia develops again, so it is a case of recurrent inguinal hernia. তখন তোমার ডায়াগনোসিসটা অন্যরকম হবে, সো রিকারেন্ট ইনগুইনাল। another important thing ইন্সপেকশনে যেটা দেখতে হবে, দ্যাট ইজ দ্য ভিজিবল প্যারিস্টালসিস। ওই যে আমরা একটু আগে বলছিলাম যে আমরা ডিস্টিংগুইশ করি যে কন্টেনের মধ্যে কি আছে, মোমেন্টাম আছে না ইন্টেস্টাইন আছে। ইটস ভেরি ইজি, ইফ ইউ ফাইন্ড দ্যাট ইজ এ ভিজিবল প্যারিস্টালসিস, তাহলে এটা মোস্ট লাইকলি যে কন্টেন ইজ দ্য ইন্টেস্টাইন। আর ভিজিবল প্যারিস্টালসিস না থাকলে মোস্ট প্রবাবলি যে কন্টেন ইজ দ্য মোমেন্টাম। তাহলে মোমেন্টাম যদি হয় তাহলে তুমি ভিজিবল প্যারিস্টালসিস পাবে না। যদি ইন্টেস্টাইন হয় তাহলে ভেরি ক্লোজলি অবজার্ভ করলে ইউ মে গেট ভিজিবল প্যারিস্টালসিস। তাহলে ভিজিবল প্যারিস্টালসিস ইজ ইন ফেভার অফ ওমেন্টাস, এই এন্টারোসিল এটা বলে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস হলো, এই তুমি ইন্সপেকশন দেখলা, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা খেয়াল রাখবে তোমরা, যে আদার কোনো স্কার মার্ক আছে না দ্যাট ইজ রিলেটেড টু দ্য হার্নিয়া। তাহলে হার্নিয়ার সাথে আদার স্কার মার্ক কি রিলেট থাকতে পারে? একটা হচ্ছে হার্নিয়া ইটসেলফ, যে আগে একবার হার্নিয়া অপারেশন হয়েছিল আবার হয়ে গেছে। এছাড়াও তুমি দেখতে হবে ভালো মতো যে whether there is a scar of appendectomy or not. This is very important for the postgraduate trainee and postgraduate students. এটা অনেক সময় দেখি আমরা যে হ্যাঁ ইয়েস, দেখা যায় পেশেন্টের একটা গ্লিডারন ইনসিশন আছে অফ প্রিভিয়াস appendectomy, and ওই appendectomy করতে there may be chances of damage of the iliohypogastric nerve, and iliohypogastric nerve যদি ড্যামেজ করে there is a weakness of the conjoint tendon and there is a chances of development of the inguinal hernia. তাহলে তুমি পরীক্ষা করতে যাই দেখলা যে হ্যাঁ পেশেন্টের একটা appendectomy করার একটা গ্লিডারন ইনসিশন আছে, তাহলে তখন আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি ক্যান ইউ কোরিলেট দিস সেন্সেশন উইথ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হার্নিয়া? তখন তোমার যদি এটা জানা থাকে তাহলে তুমি বলবো ইয়েস স্যার, ডিউরিং appendectomy during this gluteal incision there is a chances of the damage of the iliohypogastric nerve, weakness of the conjoint tendon and may patient is developing a inguinal hernia. এটা যদি তুমি জানো ফর ফর এমবিবিএস স্টুডেন্টস ভেরি গুড, যারা এটা জানো বা ইনফরমেশন মনে রাখতে পারো তাদের জন্য এক্সেলেন্ট। আমরা ভালো মার্কস দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি যে কোরিলেট করতে পারে এইসব জিনিসগুলো। আচ্ছা দেন তুমি ইন্সপেকশন করার পরে তুমি ইউ আস্ক দ্য পেশেন্ট টু লাই ডাউন। তাহলে পেশেন্টকে তখন বলতে হবে, তোমার যে পেশেন্ট থাকে বলবো যে আপনি একটু কষ্ট করে, পাশে দেখবা যে হার্নিয়া পেশেন্ট থাকলে একটা বিছানা দেওয়া থাকে পাশে, একটা পর্দা দেওয়া থাকে। তাহলে এগুলোর মধ্যে অনেক কিছু বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, যে এই যে কেন পর্দা দিল, হ্যাঁ কেন তোমার একটা এক্সট্রা বেড দিল হার্নিয়া পেশেন্টের সাথে, তাহলে তোমাকে বুঝতে হবে নিশ্চয়ই এটা একটা ইম্পর্টেন্ট কারণ আছে। তো কারণ হচ্ছে যে ইউ হ্যাভ টু এক্সামিন দ্য পেশেন্ট অন লাইং পজিশন। তাহলে ইন্সপেকশন করার পরে তুমি পেশেন্টকে লাইং ডাউন। আচ্ছা লাইং ডাউন করার পরে তোমার ফার্স্ট অবজারভেশনটা কি? যে হার্নিয়াটা স্পন্টিনিয়াসলি রিডিউস হয়ে যাচ্ছে। তাহলে মোস্ট অফ দ্য হার্নিয়া অন লাইং ডাউন দেখবো যে এটা চলে গেছে। তখন আমি তো এক্সামিনে তোমাকে জিজ্ঞেস করলে হোয়াট ইজ ইউর ইনফারেন্স, কি বুঝলা? বলে স্যার ইট ইজ রিডিউস স্পন্টিনিয়াসলি। ভেরি গুড। তো হোয়াট ডু মিন বাই রিডিউসিবিলিটি, হোয়াট ডু মিন বাই কম্প্রেসিবিলিটি? তাহলে আমরা এই ডিসকাশনেও চলে আসতে পারি যে রিডিউসিবল বলতে কি বুঝো আর কম্প্রেসিবল বলতে কি বুঝো।
তোমার যদি হার্নিয়া রিডিউস হয়ে যায় তাহলে তুমি প্রসিড করবে এক্সামিনেশন। আর যদি দেখা যায় যে না হার্নিয়া মানে রিডিউস হচ্ছে না, দেন ইউ আস্ক দ্য পেশেন্ট, যে তুমি রুগীকে বলো যে আপনি এটা রিডিউস করেন। পেশেন্ট যদি পারে তাহলে ভালো, যদি না পারে তাহলে তুমি বলবা এক্সামিনারকে, স্যার আই ওয়ান্ট টু রিডিউস দ্য। সো হাতে গ্লাভস পরবা, যেহেতু প্রাইভেট পার্টস, হ্যাঁ এগুলো নেকেট হাতে এক্সামিনেশন না করাই ভালো। ইউ ওয়্যার এ গ্লাভস ডিউরিং পালপেশন and you try to reduce the hernia. এই হার্নিয়া রিডিউস করার যে টেকনিক যেটা ফলো করা হয় বাই দ্য ক্লিনিশিয়ানস অর দ্য সার্জন, এটাকে বলা হয় ট্যাক্সিস। এই টার্মটা জেনে রাখবা, দিস ইজ কল দ্য ট্যাক্সিস। এক হাতে একদম গাইড করতে হয় নেক অফ দ্য হার্নিয়াকে, আর নিচের দিক থেকে গ্রাজুয়ালি পুশ করতে হয়। মানে পুশ করলে এবং গাইড করলে এটা আস্তে আস্তে ভেতরের দিকে সো দ্য ইংরেনাল ক্যানাল ইট রিডাকশন করা ছাড়া ইউ ক্যানট কমপ্লিট দ্য এক্সামিনেশন অফ দ্য হার্নিয়া। তাহলে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে অন লাইং ডাউন এটা যদি কন্টিনিউয়াসলি রিডাকশন হয়ে যায় তো গুড, আর যদি না হয় তাহলে তোমাকে ম্যানুয়ালি এটাকে ট্যাক্সিস করে রিডাকশন করতে হবে। এরপরে আমরা কি করবো, দ্যাট ইজ দ্য মেন ইম্পর্টেন্ট। আচ্ছা, রিডাকশন করার পরে এগেইন ইউ পুট ইউর হ্যান্ড ইন দ্য ইংগুইনাল ক্যানেল এন্ড আস্ক দ্য পেশেন্ট টু কাম। তাহলে রুগীকে ওখানে আবার হাত রাখতে হবে যেখানে সোয়েলিং ছিল এন্ড আস্ক দ্য পেশেন্ট টু কাম। এখন যে ইম্পালস যেটা পাওয়া যাবে সেটা হলো পালপেবল কাফ। আগে তুমি ইন্সপেকশনে যেটা দেখেছো দ্যাট ইজ দ্য ভিজিবল কমপ্লিট ইম্পালস, আর এখন যেটা তুমি দেখবা সেটা হচ্ছে পালপেবল কাফ। ইন হার্নিয়ার ক্ষেত্রে বোথ ভিজিবল এন্ড পালপেবল কাফ ইম্পালস উইল বি ফার্স্ট। তাহলে এখন তুমি হাত রাখার পর কাশি দিবে, কাশি দিলে কি দেখবা, ইউ ফিল এ বালজিং ইন ইউর হ্যান্ড। তোমার হাতের মধ্যে বালজিং পাচ্ছ, যে সামথিং ইজ ট্রাইং টু কাম আউট দ্য বিনিথ ইউর হ্যান্ড, দ্যাট ইজ দ্য পালপেবল কাফ ইম্পালস ফার্স্ট। হয়ে গেল। তাহলে দেখো আমাদের মানে হার্নিয়ার যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করে গেল। এক নাম্বার ওই যে একটা সোয়েলিং নিয়ে আসছে, ইংরেজ সোয়েলিং, যখন দাঁড়ায় কাশি কাশি দিছে ইম্পালসন কাপ পজিটিভ ছিল। আর যদি এটা কমপ্লিট ভ্যারাইটি হয় তখন তুমি হাত রাখলা, গেট অফ দ্য সোয়েলিং নট পসিবল। তাহলে গেট অফ দ্য সোয়েলিংটা আমরা পসিবল হলো না, মানে মানে স্পার্মেটিক কর্ডের সাথে আরো হার্নিয়ার কন্টেন্টও আমার হাতে লাগলো। তারপরে শোয়ানোর পরে পেশেন্ট এটা রিডিউস হয়ে গেল। রিডিউস হওয়ার পর তো আমি আবার হাত দিলাম, হাত দিয়ে কাশি দিলাম, কাশি দেওয়ার পরে পেশেন্ট কাশি দেওয়ার পর কাশির যে ইম্পালস যেটা সেটা আমার হাতে লাগলো, দ্যাট ইজ ভিজিবল পালপেবল কাফ ইম্পালস পজিটিভ। সো ডায়াগনোসিস হলো হার্নিয়া। এতগুলো পয়েন্টস তোমার আসার পরে যে ইট ইজ হার্নিয়া। ডেফিনিটিভ সাইন আমরা বলেছি রিডিউসিবিলিটি ইজ দ্য ডেফিনিটিভ সাইন অফ দ্য হার্নিয়া। রিডিউস হয়ে গেলেই সেটা হার্নিয়া। এরপরে স্টেপ যেটা সেটা হলো আমাকে ক্যাটাগরি করতে হবে, এটা বের করতে হবে যে এটা কি ফিমোরাল হার্নিয়া, এটা কি ইঙ্গুইনাল হার্নিয়া। যদি ইঙ্গুইনাল হার্নিয়া হয় এটা কি ডিরেক্ট হার্নিয়া আর ইনডাইরেক্ট হার্নিয়া। ভেরি ইজি, মানে এর চেয়ে ইজি আর কোনো কিছু হতে পারে না। তাহলে আমরা আগেই বলেছি যে ফিমোরাল হার্নিয়া কি বুঝবো, উইথ রিলেশন টু দ্য পিউবিক টিউবারকল। যদি বিলো এন্ড ল্যাটারাল টু দ্য পিউবিক টিউবারকল হয় সোয়েলিংটা, তাহলে এটা ফিমোরাল হার্নিয়া। আর যদি অ্যাবোভ এন্ড মিডিয়াল টু দ্য পিউবিক টিউবারকল হয় তাহলে হলো সেটা ইঙ্গুইনাল হার্নিয়া। ইঙ্গুইনাল হার্নিয়া আবার দুই ধরনের আছে আমরা জানি, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডিরেক্ট হচ্ছে যেটা ট্রায়াঙ্গল অফ হ্যাসেলবার্গ অথবা ইঙ্গুইনাল ট্রায়াঙ্গেল দিয়ে যেটা আসে সেটা হলো ডিরেক্ট হার্নিয়া। এগেইন হ্যাভ টু মেমোরাইজ দ্য অ্যানাটমি অফ ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ। পরীক্ষার সময় আমরা জিজ্ঞেস করি হোয়াট আর দ্য বাউন্ডারিজ অফ ইঙ্গুইনাল ট্রায়াঙ্গেল অর ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ। তাহলে তোমাকে ওই ট্রায়াঙ্গেলটা বাউন্ডারিটা জানতে হবে। একদিকে ইনফিরিয়র ভেসেল, ল্যাটারাল মার্জিন দ্য রেক্টাস শীথ, আর নিচের দিকে হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। সো দিস ইজ দ্য বাউন্ডারিজ অফ দ্য ট্রায়াঙ্গেল অফ হ্যাসেল। এই দিক দিয়ে যদি কোনো হার্নিয়া বাল্জ করে তাহলে সেটা হলো ডিরেক্ট, সরাসরি চলে আসছে। ডিরেক্ট মানে হচ্ছে সরাসরি। আর যদি ডিপ রিং দিয়ে আসে, ডিপ রিং দিয়ে এসে ইঙ্গুইনাল ক্যানেল হয়ে সুপারফিশিয়াল রিং হয়ে তারপরে স্কোটামের দিকে যায়, তখন সেটাকে বলি আমরা ইনডাইরেক্ট হার্নিয়া। তাহলে ক্লিনিক্যালি আমাদের এটা বের করতে হবে যে ওয়েদার দ্য হার্নিয়া ইজ ডিরেক্ট অর ইনডাইরেক্ট। তাহলে পেশেন্ট লাইং ডাউন পজিশনে আছে এবং হার্নিয়াটা রিডিউস করা আছে, এই স্টেজে তোমাকে দেখতে হবে যে ওয়েদার ইজ ডিরেক্ট হার্নিয়া অর ইনডাইরেক্ট হার্নিয়া বাই সিঙ্গেল টেস্ট। ইজ ভেরি ইজি একটা টেস্ট, সেটা হলো ডিপ রিং অক্লুশন টেস্ট। তাহলে এই ডিপ রিং অপারেশন করতে গেলে তোমাকে ডিপ রিং এর অ্যানাটমি বের করতে হবে। আমরা প্রথমে বলেছি যে পিউবিক টিউবারকল এন্ড এই তোমার অ্যান্টিওসোবিটিক স্পাইন এইটার মাঝখানে 1.25 সেন্টিমিটার উপরে থাকে ডিপ রিং। তাহলে পরীক্ষার সময় ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট দ্য ডিপ রিং এন্ড টু অক্লুড দ্য ডিপ রিং উইথ থাম। তাহলে থাম দিয়ে ডিপ রিংটাকে অক্লুড করতে হবে। তাহলে দেখো আগে অনেকগুলো স্টেপ কিন্তু আছে। তো ডিপ রিং অপারেশন টেস্ট করতে গেলে প্রথমে পেশেন্টকে শোয়াতে হবে, হার্নিয়াটা রিডিউস করতে হবে, ডিপ রিং বের করতে হবে, তারপরে ডিপ রিং এর উপর আঙুল দিয়ে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আস্তে পেশেন্ট টু কাফ, তাহলে রুগীকে কাশি দিতে হবে। এই কাশি দেওয়ার পরে যে ডিপ রিং অপারেশন হচ্ছে এটার মধ্যে তোমার ডিফারেন্স চলে আসবে, ওয়েদার ইটস ডিরেক্ট হার্নিয়া অর ইটস ইনডাইরেক্ট হার্নিয়া। ডিপ রিং বন্ধ করার পরেও যদি মিডিয়ালি চলে আসে তাহলে ইটস ডিরেক্ট হার্নিয়া। আর ডিপ রিং বন্ধ করার পর যদি পেশেন্ট আসতে না পারে তাহলে হচ্ছে ইনডাইরেক্ট হার্নিয়া। তাহলে ডিপ রিং টেস্ট ইজ পজিটিভ বলি আমরা। তাহলে ডিপ রিং টেস্ট পজিটিভ মানে হচ্ছে এটা ইনডাইরেক্ট হার্নিয়া, নেগেটিভ মানে হচ্ছে এদিক দিয়ে চলে আসবে, দ্যাট ইজ দ্য ডিরেক্ট হার্নিয়া। তাহলে বাই ডুইং এ ডিপ রিং অক্লুশন টেস্ট আমরা বুঝতে পারি যে ওয়েদার দ্য হার্নিয়া ইজ ডিরেক্ট অর ইনডাইরেক্ট। এবং এটাই পরীক্ষার সময় ওই একটা টেস্ট তুমি যদি ভালো মতো করতে পারো হার্নিয়া পেশেন্ট,
মেনটেনিং অল দ্য ডেকোরামস, এবং যে স্টেপস আমি এগুলো বলেছি, তাহলে তোমার বুঝতে পারবো যে তুমি আসলে হার্নিয়া সম্পর্কে বা এগুলো সম্পর্কে জানো। আচ্ছা, একটা টেকনিক্যাল কোশ্চেন আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করি যে সে ফর এক্সাম্পল এই পেশেন্ট হার্নিয়ার প্রপার যে ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্টটা করলো না, তাহলে কি হতে পারে? তাহলে তোমাকে বুঝতে হবে এই কোশ্চেন করাটা মানে হচ্ছে হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ দ্য হার্নিয়া। তার মানে এটা অপারেশন যদি না করে তাহলে এটা কি হতে পারে, তার মানে এটা কমপ্লিকেশন কি হতে পারে। তাহলে কমপ্লিকেশনের মধ্যে যে বইতে গদবাতাস হিসেবে লেখা আছে এগুলো তুমি জানো। প্রথমে রিডিউসিবল থাকে, পরে ইরিডিউসিবল হয়, তারপরে তোমার ভিতরে লুমিনাল অবস্ট্রাকশন হয়, সেটা গেলে অবস্ট্রাকশন হার্নিয়া। ব্লাড সাপ্লাই যখন ইন্টারফেয়ার হয় তখন সেটা স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। সো এন্ড সো। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কমপ্লিকেশন কোনটা যদি জিজ্ঞেস করি আমরা, তাহলে বলতে হবে স্যার ইয়েস, স্ট্র্যাঙ্গুলেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, বিকজ স্ট্র্যাঙ্গুলেশন মানে হচ্ছে ইম্পেয়ারমেন্ট অফ দ্য ব্লাড সাপ্লাই। তাহলে ভিতরে তোমার একটা গার্ড আছে, সেই গার্ডের যদি ব্লাড সাপ্লাই ইম্পেয়ারমেন্ট হয়, কি চেঞ্জ হবে? গার্ডটাকে নেক্রোসিস হয়ে যাবে। নেক্রোসিস হলো হলো তোমার মাইক্রোস্কোপিক প্রফিট। গ্রসলি কি হবে? গ্যাংগ্রিন হবে। কি ধরনের গ্যাংগ্রিন হবে? এটা ওয়েট গ্যাংগ্রিন হবে। কেন ওয়েট গ্যাংগ্রিন হবে? বিকজ এটা বোথ হ্যাভিং এ ব্লাড সাপ্লাই অফ দ্যাট ইজ আর্টেরিয়াল সাপ্লাই এন্ড ভেনাস সাপ্লাই আছে, এন্ড ইটস এ লুজ টিস্যু, সো দেয়ার উইল বি ময়েস্ট অফ দ্যাট পার্ট। এই পোর্শনটা ইসকেমিয়া হয়ে গেছে, হার্নিয়ার ভিতরে যে কন্টেন্ট পড়ে সেই পার্টটাকে ইসকেমিয়া হয়, ইসকেমিক গ্যাংগ্রিন হবে। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা পরীক্ষার সময় করি, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ গ্যাংগ্রিন। একটা পোর্শন, যে কোনো একটা ইনস্টিটিউশনের পোর্শন ধরো গ্যাংগ্রিন হয়ে গেল, এটার পরে কনসিকুয়েন্স কি? ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে বুঝতে হবে যে কি কনসিকুয়েন্স হয়। তাহলে আমরা জানি যে আমাদের গাট মিউকোজাল ব্যারিয়ার বলে একটা জিনিস আছে। তাহলে গাটের যে মিউকোজা আছে, সেই মিউকোজাতে দেয়ার ইজ ইমিউনোলজিক্যাল ব্যারিয়ার, গাট মিউকোজাল ব্যারিয়ার বলে, এবং এটা ইট ইজ রিলেটেড টু দ্য ব্লাড সাপ্লাই। ইনটেক ব্লাড সাপ্লাই থাকলে এই মিউকোজাল ব্যারিয়ার যেটা আছে সেটা কাজ করে। যদি ইসকেমিয়া হয়, যদি স্ট্র্যাঙ্গুলেশন হয়, তখন তোমার এই গাট মিউকোজাল ব্যারিয়ারটা থাকবে না। যদি না থাকে তখন কি হবে? দেয়ার উইল মিলিয়ন্স অফ ব্যাকটেরিয়া উইল গো ইনসাইড দ্য সার্কুলেশন। সার্কুলেশনের মধ্যে সব মিলিয়ন্স অফ ব্যাকটেরিয়া চলে যাবে। প্রথমে হবে ব্যাকটেরিমিয়া, তারপর হবে সেপ্টিসেমিয়া, তারপর হবে সেপ্টিক। তো দিস আর দ্য কনসিকুয়েন্স। এটা সময় পরীক্ষার সময় আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে কি হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে ট্রিটমেন্ট অফ হার্নিয়া, ভেরি কমন কমন একটা কোশ্চেন আমরা জিজ্ঞেস করি যে কি অ্যানেস্থেসিয়া তুমি প্রেফার করবা ট্রিটমেন্টের জন্য। তাহলে তোমরা ওটিতে যদি দেখছো যে নাওয়াডেজ স্পাইনাল অ্যানেস্থেসিয়া ইজ মোর কমন। স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা আমলিকাসের নিচে যত ধরনের অপারেশন আছে সব ধরনের অপারেশন করতে পারি। তো ইমিউনাল হার্নিয়া যেহেতু নিচের দিকে, সো ইট ক্যান সেফলি ডান বাই দ্য স্পাইনাল অ্যানেস্থেসিয়া। আচ্ছা, না হলো সার্জিক্যাল প্রসিডিউর কি আছে, তোমরা বইতে দেখবা অনেক ধরনের জিনিস আছে, এগুলো তোমাকে টেক্সটে পড়তে হবে। বেসিক্যালি দুই ধরনের অপারেশন আছে, একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে ল্যাপারোস্কোপি। তাহলে হার্নিয়ার ক্ষেত্রে অপারেশন আছে, একটা ওপেন অপারেশন আর ল্যাপারোস্কোপিক অপারেশন। তাহলে এই টার্মগুলো এখন তো মডার্ন সায়েন্সের স্টুডেন্ট, তোমরা এগুলো জানতে হবে যে ল্যাপারোস্কোপিতে দুইটা প্রসিডিউর আছে, TAAP বলি আর TEP বলি। একটা হলো টোটাল এক্সট্রা পেরিটোনিয়াল, একটা হলো ট্রান্স অ্যাবডোমিনাল প্রিপেরিটোনিয়াল। এটা একটু বইতে বা ভিডিও একটু দেখলে তোমরা জেনে নেবে। আচ্ছা, পরীক্ষার সময় আমরা যে জিনিসটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে ওপেন সার্জারি ইনসিশনটা কেমন হবে। তাহলে তুমি যদি অপারেশন দেখে থাকো তাহলে দেখবা যে কি হয়, স্পাইনাল স্ট্রেচ দেওয়া হয়, তারপরে সার্জিক্যাল রিচুয়াল যেগুলো আছে, পেইন্টিং করা হয়, ড্র্যাপিং করা হয়, ড্র্যাপিং করার পরে আমরা একটা ইনসিশন দিই। ক্লাসিক্যাল ইনসিশনটা কি? যে ইংগুইনাল লিগামেন্টের মিডিয়াল থার্ডের প্যারালাল 1.5 থেকে 2 সেন্টিমিটার উপরে অ্যাবোভ অ্যান্ড প্যারালাল টু দ্য ইংগুইনাল লিগামেন্ট। তাহলে ইংগুইনাল লিগামেন্টের মিডিয়াল থার্ডের প্যারালাল 1.5 থেকে 2 সেন্টিমিটার উপরে একটা অবলিক ইনসিশন দেওয়া হয় প্যারালাল টু দ্য ইংগুইনাল লিগামেন্ট। তোমাকে অ্যানাটমি এখানে জানতে হবে যে কি স্ট্রাকচার প্রথমে কাটা যাবে, তারপরে কি কাটা যাবে, অ্যাপেন্ডিক্স অফ এক্সটার্নাল কাটবো, কাটার পরে আমাদের ইমিউনাল ক্যানেল ওপেন হয়ে গেল। তাহলে ইমিউনাল ক্যানেলের নর্মাল কন্টেন্ট হচ্ছে স্পার্মেটিক কর্ড আর এই যে হার্নিয়ার স্যাক। তাহলে স্যাক অফ দ্য হার্নিয়ার মেম্বার, স্যাক কি দিয়ে ফর্ম করে? স্যাক ইজ ফর্ম বাই দ্য প্যারাইটাল পেরিটোনিয়াম। স্যাকের আবার একটা অংশ আছে, সেটা হলো তোমার ফান্ডাস আছে, বডি আছে, নেক আছে। মোস্ট কনস্টিটিউয়েন্ট পোর্শন অফ দ্য স্যাক কি বলা হয়? নেক, নেক অফ দ্য স্যাক। সো এগুলো জানতে হবে। আর দুই তিনটা টার্ম আছে সেগুলো তোমাকে ক্লিয়ার হতে হবে। একটা হচ্ছে হার্নিওটমি, একটা হচ্ছে হার্নিওরেফি, আর একটা হচ্ছে হার্নিওপ্লাস্টি। ভেরি ইম্পর্টেন্ট, খুব সিম্পল হয়েছে চিন্তা করলে বুঝো। হার্নিওরেফি মানে হচ্ছে যখন আমরা স্যাকটাকে আইডেন্টিফাই করি, সেপারেট করি এবং এক্সেস করি, then it is called herniorrhaphy. And most of the cases of the indirect inguinal hernia, especially in children 14 বছরের নিচে, herniorrhaphy is the treatment, herniotrophy is the treatment. তাহলে বাই দ্য টার্ম herniotrophy আমরা বুঝি ইনসিশন দেওয়ার পরে স্যাকটাকে আইডেন্টিফাই করতে হবে, এটাকে সেপারেট করতে হবে ফ্রম দ্য আদার স্ট্রাকচার, এন্ড এটাকে নেকে বাঁধতে হবে, টাই করে এক্সারসাইজ করতে হবে, দ্যাট ইজ কল্ড হার্নিওটমি। আর রিপেয়ার বলতে আমরা বুঝি, হার্নিওরেফি মানে হচ্ছে রিপেয়ার। তাহলে রিপেয়ার বলতে আমরা বুঝি যে যে স্ট্রেস পোর্শনটা মধ্য দিয়ে হার্নিয়ার স্যাক এবং কন্টেন্ট বেরিয়ে গেছে, সেটাকে রিপেয়ার করার নাম হচ্ছে হার্নিওরেফি। তাহলে বইতে তোমরা দেখবে অনেক ধরনের হার্নিওরেফি আছে। হ্যাঁ, সেই বেসিনি অপারেশন থেকে শুরু করে অনেক হিস্ট্রিক্যাল অপারেশন আছে, সলডেজ অপারেশন আছে। যারা
পরীক্ষায় একটু ভালো করতে চাও তারা এইগুলো একটু ডিটেলস টুকটাক জানলে পরে আমরা জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ সল্টিস প্রসিডিউর, হোয়াট ইজ ব্যাসিনিস প্রসিডিউর, হোয়াট ইজ দ্য প্রবলেম অফ ব্যাসিনিস প্রসিডিউর, কেন এটা এখন অবসলেট হয়ে গেছে। তো তোমাকে এই জিনিসগুলো জানতে হবে, সল্টিস কাকে বলে, কিভাবে করে, ডাবল ব্রেস্টিংটা কিভাবে করে, সল্টিস প্রসিডিউর। আরেকটা হচ্ছে লিচেনস্টাইন টেনশন রিলেস রিপেয়ার, যেটাকে আমরা বলি হার্নিও প্লাস্টি। প্লাস্টি মানে হচ্ছে সাম ফরেন ম্যাটেরিয়াল বা সাম সিনথেটিক ম্যাটেরিয়াল বা সাম অটোলোগাস সাবস্টেন্স কিছু একটা দিয়ে এটা এনফোর্সমেন্ট করাটার নাম হচ্ছে হার্নিও প্লাস্টি। তো নাউডেজ আমরা যেটা করি, ক্লোরিন মেশ, তোমরা দেখবা কমার্শিয়াল ক্লোরিন মেশ পাওয়া যায়, সেই হার্নিয়ার যে ডিফেক্ট যেখানে ছিল সেখানের মধ্যে আমরা মেশটা পুট করি এবং এটা টেনশনলেস। একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইট শুড বি টেনশনলেস, কারণ আমরা অতীতে দেখেছি যে যত বেশি টেনশন করে হার্নিয়া রিপেয়ার করা হয় তত দেয়ার ইজ চান্স অফ রিকারেন্স। সো নাউডেজ আমাদের টেকনিকটা হচ্ছে যে উইল পুট এ মেশ টেনশনলেস, একদম টেনশন থাকবে না, বিশাল সাইজের একটা একটা নিয়ম আছে যে কত বড় সাইজের একটা মেশ আমরা পুট করবো, করে মেশটাকে আমরা চারিদিক থেকে ফিক্স করবো। মেশ দিয়ে যদি রিপেয়ার করা হয় এটার নাম হচ্ছে হার্নিয়া। আর যদি হার্নিয়া স্যাক শুধু কেটে ফেলা হয় এটার নাম হচ্ছে হার্নিয়া টমি। আর যদি রিপেয়ার করা হয় কোনো ডিপ রিং এ রিপেয়ার করা হয়, পোস্টেরিয়র হার্নিয়ার ওয়ালকে রিপেয়ার করা হয়, এই রিপেয়ারটার নাম হচ্ছে হার্নিয়া। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি হার্নিয়া সম্পর্কে আহ, এগুলো তোমরা বই থেকে আরো কিছু পড়বা। আবার অনেক সময় আছে যে যারা একটু ভালো রেজাল্ট করে তাদেরকে আমরা আবার কিছু স্পেশাল টাইপ অফ হার্নিয়া আছে ওগুলো জিজ্ঞেস করি, যেমন ধরো রিক্টার্স হার্নিয়া। তাহলে এই রিক্টার হার্নিয়া মানে হচ্ছে এটা পার্ট অফ দ্য সার্কামফারেন্স ইন্টেস্টাইন যখন আছে সেটাকে বলে রিক্টার্স হার্নিয়া। লিটার্স হার্নিয়া মানে হচ্ছে যখন তোমার নিকাস ডায়াবেটিকুলাম ইজ এ কন্টেন্ট অফ দ্য হার্নিয়া, এটার নাম হচ্ছে লিটলস হার্নিয়া। মেটালস হার্নিয়া, ওয়াই শেপ, এরকম ডাব্লিউ শেপ যদি হার্নিয়া হয় সেটাকে বলে মেটাল হার্নিয়া। পেন্টালুন হার্নিয়া হলো যে ইফ দ্য পেশেন্ট সিঙ্গেল পেশেন্ট ইজ হ্যাভিং বোথ ডিরেক্ট এন্ড ইনডাইরেক্ট, একই পেশেন্টের ডিরেক্ট ভ্যারাইটিও আছে, ইনডাইরেক্ট ভ্যারাইটিও একই সাথে আছে, ইনফিরিয়র বিকস্টিক ভেসেলের দুই দিকে, এদিকে সোয়েলিং ওদিকে সোয়েলিং, ওইটাকে বলা হচ্ছে পেন্টালুন। তো টাইম ইজ ওভার। তো আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা টাইম ওয়েস্ট করো না, পরীক্ষার আর বেশি দিন নাই। কোভিড সিচুয়েশন নর্মাল হলে সাথে সাথে আমরা হয়তো অ্যাকশনে চলে যাব, পরীক্ষা সেন্টার শুরু হয়ে যাবে। হ্যাঁ, খুব যে সময় থাকবে সেই সময়টুকু তোমরা তোমাদেরকে আমরা ওয়ার্ডে নিয়ে এগুলা, আর ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো, হোপফুল তোমরা বেনিফিট। থ্যাংক ইউ ভেরি মাচ।